আসসালামু আলাইকুম। এখন কি বোর্ড ক্লিয়ার হয়েছে? দেখো তো। বোর্ড এতক্ষণ ঝাপসা ছিল কারণ আমি নিজে ছিলাম না ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে চলে আসছি, বোর্ড ক্লিয়ার হয়েছে। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? আমরা পুরো রুম সিল করে ফেলছি, বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে। মাঝে মাঝে যদি শব্দ হয় তো এইটা নিয়ে কথা বলার দরকার নেই। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমি 7 মান্থে 3 দিন আগে ভর্তি হয়েছি। ইনবক্সে গ্রুপ লিংক ও আসছে, বাট রিকোয়েস্ট দিলে অ্যাড করছে না, রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে। রেদওয়ান রাফি, তুমি আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিবা, কল দিয়ে প্রবলেমটা সলভ করে নিবা। আচ্ছা, প্রথমে সরি বলে নিচ্ছি, কারণ মাঝে মাঝে হয় না যে ক্লাস নিতে ইচ্ছে করছে না, তো তখন ক্লাসটা অফ করে দিতে হয়। আমিও তো মানুষ, তাই না? তোমাদের যেমন ক্লাস করতে ইচ্ছা করে না, আমারও তেমন ক্লাস নিতে ইচ্ছা করে না, তখন ক্লাসটা আমি অফ করে দিই। ব্যস্ততা তো আছেই, ব্যস্ততা দেখিয়ে তো আর ক্লাস অফ করা যাবে না। ধরে নাও যে আমার ক্লাস করাতে ওই মুহূর্তে ইচ্ছা করতেছে না, জাস্ট আমি ক্লাস নিচ্ছি না। এর মানে এই নয় যে আমি ক্লাস নিব না, হুট করে চলে যাব, হারিয়ে যাব, এমনও নয়। আমি যেটা কথা দিয়েছি, ফুল কোর্স কমপ্লিট করাবো, দেন চলে যাব, অবশ্যই ফুল কোর্স করাবো। আর এই মাসে তোমাদের জন্য যেটা আমি করতে পারি সেটা হলো, এই মাসে টিস্যুতন্ত্র যেটা আমরা একদিন একটা ক্লাস করেছি, বাকি পুরোটাই আমি তোমাদের অতিরিক্ত হিসেবে করিয়ে দিব। আর আজকে যদি কোনো অংশ বাকি থাকে এই চ্যাপ্টারের, আমি একটা কিউবিন দিব, কিউবিনের মধ্যে তোমরা কোশ্চেন করবা। ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে আমরা এই অংশটুকু আবার শুরু করব এবং টিস্যুতন্ত্রটা শেষ করব। ঠিক আছে? এটা তোমাদের জন্য। সাজিদ নওফেল বলেছে, জি ভাইয়া, নো প্রবলেম। একটা ব্ল্যাক লাভ, আপনার যখন ইচ্ছা যেমন ইচ্ছা নেন। আচ্ছা, ঠিক আছে। মানে ব্যাপার হচ্ছে, তোমরাই তো আমার সব কিছু এখন। কারণ আমি কিন্তু জব করি না, ডিউটি করি না, এগুলো কিছু করি না। আমি আমার কাজ করি। আমি আহ, যে কাজগুলো করি না কেন, তা আলটিমেটলি কিন্তু ফিরে আসি বাসায় হচ্ছে তোমাদের ক্লাস নেওয়ার জন্য। দিনের একটা বড় অংশ আমি বাসায় থাকি, পড়াশোনা করি, তোমাদের ক্লাস নেই, আর আমি আমার কাজ করি। তো আমার লাইফটা কিন্তু খুব ছোট, সীমাবদ্ধ, এবং ফ্রেন্ড সার্কেল থেকে আমি পুরোপুরি ডিটাচড হওয়া একটা মানুষ। কেন আমি ফ্রেন্ড সার্কেল থেকে ডিটাচড হয়েছি আমি তোমাদের বলে রাখি। তোমরা যদি কেউ জীবনে অনেক কিছু ভালো করতে চাও, তো ফ্রেন্ড সার্কেলটা যত সম্ভব ছোট করা ভালো। যত সম্ভব ছোট করা ভালো। হ্যাঁ, সবার সাথে কথা হবে, দেখা হবে, কিন্তু রেগুলার এখন দেখা করা যাবে না। কারণ 2টা বছর তুমি যদি একটু কষ্ট করো, তাহলে কিন্তু তোমার হোল লাইফটা অসাধারণ অসাধারণ কিছু ফ্রেন্ড দ্বারা এনসার্কেলড হয়ে যাবে। তোমার চারপাশে, তুমি ধরা যাক বুয়েটে চান্স পেয়েছো, তাহলে তোমার কি হবে? সারা পৃথিবীতে যত বুয়েটিয়ান আছে সবার সাথে তুমি একটা টিমের মধ্যে থাকবা। তুমি কানাডা যাও, ইউএসএ যাও, ফিনল্যান্ড যাও, অস্ট্রেলিয়া যাও, কোথাও যাও, দেখবা বুয়েটিয়ান কোনো জুনিয়র সিনিয়র ব্যাচমেট তুমি পাবাই। মেডিকেলের ক্ষেত্রেও সেম। তুমি ইউএসএতে চলে যাও, দেখবা যে ওখানে কোনো এক ডক্টররা কিন্তু, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ডক্টররা হচ্ছে একটা ভিন্ন প্রজাতি, একটা অন্য প্রজাতি। কারণ খুব কঠিন একটা পরীক্ষা দিয়ে, ইউএসএমএলই পরীক্ষা দিয়ে কিন্তু তারা আমেরিকাতে ডক্টর হয়ে যায়। এটা এমন একটা টাফ পরীক্ষা, একবার যদি হয়ে যায় তাহলে তারা একেবারে ভিন্ন প্রজাতি, তাদের সম্মানটাই অন্যরকম। কানাডাতে বলো কিংবা এএমসি দিয়ে অস্ট্রেলিয়ার কথা বলো, তো গভর্নমেন্ট তাদের কিন্তু একটা বিশাল বাড়ি, গাড়ি, ট্রান্সপোর্ট সব কিছু দিয়ে দেয়। তো ডাক্তার হইলেও এক সুবিধা। বাট তুমি যদি পড়াশোনা না করো, ফ্রেন্ড সার্কেল ইন সার্কেল থাকো এবং সব সময় মাস্তিতে থাকো, যে প্রবলেমটা হবে, তোমার টাইমটা নষ্ট হয়ে যাবে। টাইমটা নষ্ট হলে যেটা হবে, তোমার ফ্রেন্ড সার্কেল আগে যেটা ছিল ওইটাই। তুমি যদি ভালো জায়গায় চান্স না পাও, ভালো একটা ফ্রেন্ড সার্কেল না পাও, শিক্ষিত জনগণ না পাও, তো সারা জীবন কিন্তু তুমি ওই জায়গায় থাকলা, তোমার অবস্থান কিন্তু চেঞ্জ হলো না। তো ভালো একটা ফ্রেন্ড সার্কেল, ভালো একটা হচ্ছে কিছুর জন্য আহ, তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে।
আমি কিন্তু অনেক আগে বলেছিলাম, দেখো আমি একটু কথা বলি, যেহেতু ক্লাসে যথেষ্ট সময় আছে, আমি নিতেই থাকবো। তোমাদের যদি কখনো অন্য একটা ক্লাস শুরু হয়, ওই ক্লাসে যদি এমন হয় জুম অ্যাপে করতে হচ্ছে, তো ওইটা তুমি না করলে মিস করে ফেলবা, রেকর্ডিং করার ব্যবস্থা নাই, রেকর্ডিং রাখার ব্যবস্থা নাই, তাহলে তুমি ক্লাস থেকে চলে যাবো চুপচাপ। এটা বলারও দরকার নেই যে আমি চলে যাচ্ছি আর একটা ক্লাস করতে, রাইট? তো বলে রাখি, দুইজন তোমরা ফ্রেন্ড, প্রত্যেকটা জবই, প্রত্যেকটা কাজেই কিন্তু সম্মানজনক। ধরা যাক তুমি খুব শ্রম দিয়ে, তুমি একটু আতেল হয়ে, একটু ফ্রেন্ড সার্কেল থেকে ডিটাচড হয়ে পড়াশোনা করলা, করার পর তুমি ডাক্তার হইলা, ইঞ্জিনিয়ার হইলা, কিংবা ভার্সিটিতে ভালো কোনো সাবজেক্টে পড়াশোনা করলা, তাহলে দেখো তুমি কিন্তু আগে যে লেভেলটা ছিল ওখান থেকে উঠে চলে আসলা। ভালো ভালো ফ্রেন্ড, ভালো ভালো অবস্থা, বিজনেসও তুমি যদি করো, তাহলে কিন্তু দেখবা তোমার ফ্রেন্ড সার্কেলরা বিভিন্ন জায়গায় আছে, বড় বড় বিজনেস কিংবা বিভিন্ন ক্যাডারে আছে। তুমি যে কোনো মুহূর্তে যদি তাদের সাহায্য লাগে, সহযোগিতা লাগে, জাস্ট ফোন করলেই পাবা। তুমি পড়াশোনা করলা না, টাইম নষ্ট করলা, চান্স পাইলা না, তাতে কি হবে? তাতে যেটা হবে যে তুমি কিন্তু কখনোই আপার লেভেলের সাপোর্টটা পাবো না, কারণ আপার লেভেলের সাপোর্ট নিতে গেলে তোমাকে এটা খরচ করতে হবে। অথচ তুমি যদি ভালো করে পড়াশোনা করতা, তাহলে কিন্তু ফোন করলেই কাজ হয়ে যেত। বোঝা গেল? কারণ ওরা তোমার ফ্রেন্ড। এই ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে একটা স্পেশাল ব্যাপার আছে, ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এই দুইটা ইউনিভার্সিটির স্পেশালিটি হচ্ছে, বাংলাদেশে দেখবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে, পুলিশে, এডমিনে সব থেকে বেশি এদের স্টুডেন্ট। তাহলে তোমাকে কিন্তু এই দুইটা ভার্সিটিতে পড়তে হবে। তাহলে এই দুইটা ভার্সিটিতে তুমি যদি পড়ো, যে কোনো বিপদে দেখবা তুমি এদের সাহায্য পাচ্ছ, তাই না? আর তুমি যদি থেকে যাও তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স করতেছো, মাস্টার্স করতেছো, ওখান থেকে তুমি কিন্তু এই বিশাল সার্কেলটা, এই পাওয়ারটা, যেটা না চাইতেই পাওয়া যায়, এটা কখনোই পাবা না। ঠিক কি না? এমন না যে তুমি ডাক্তার হইলে অনেক বড় কিছু করতে হবে, এমন না তুমি ইঞ্জিনিয়ার হইলে অনেক বড় কিছু করতে হবে, না করলেও কিন্তু তুমি তখন সাপোর্ট পাবা। কারণ মানে একটা ফিল আছে, যেমন আমি একজন ডক্টর, আমি যদি কখনো হাতিয়া সন্দ্বীপে যাই, তাহলে আমি যদি ওখানে কাউকে না পাই, আমি ওখানকার যদি স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাই, গিয়ে দেখব আমার পরিচিত কিংবা আমার প্রফেশনের কেউ না কেউ আছে, গিয়ে শুধু বলবো যে আমি অমুক মেডিকেলের অমুক ব্যাচে পাশ করেছি, তখন দেখবা ওখানকার ডাক্তার, ওখানকার যারা দায়িত্বশীল আছে, তারা আমাকে কি পরিমাণ সাপোর্ট দেয়। অনেকদিন আগে, আমি কি বলবো এগুলা, অনেকদিন আগে তোমাদের এখানে হয়তো বা দিনাজপুরের কেউ আছো, দিনাজপুরে নবাবগঞ্জ বলে একটা থানা আছে। তো আমাদের পাশের গ্রামের এক ছেলে তার মা এবং বাবাকে বাইকের পেছনে বসায় নিয়ে বিরামপুর থেকে নবাবগঞ্জ পার হয়ে কাজদহ ঘাট বলে একটা জায়গা আছে, ওই জায়গায় আসবে। তো রাত্রেবেলা বড় একটা রশি দিয়ে ডাকাতরা ডাকাতি করে, কিন্তু বাইক আসতেছে, রশি টানা দেয়, তুমি হয় পড়ে যাওয়া, না হলে রশি দিকে থামবা। তো ছেলেটা মনে করছে যে আমি তো বুঝতে পারতেছি সামনে ডাকাত, মাথাটা নিচু করলে আমি পার হয়ে যেতে পারবো। সে মাথাটা নিচু করছে, কিন্তু পেছনে তো তার বাবার মা আছে, তারা তো মাথা নিচু করতে পারে নাই। রশিতে লেগে ওই অন্ধকার রাস্তার মধ্যে ধূপ পড়ে গেছে, পড়ে পিসের মধ্যে। দুইজনে সিরিয়াসলি ইনজুর্ড। তো যখনই সিরিয়াসলি ইনজুর্ড হয়, সাথে সাথে কিন্তু ঢাকা মেডিকেল নিয়ে আসতে হবে ওখান থেকে, তা না, কাছে যে মেডিকেল আছে এখানে ফার্স্ট এইড নিতে হবে, দ্রুত সাপোর্ট দিবে। সাপোর্ট দেওয়ার পর যা যা লাগবে ওগুলো দেওয়ার পর যদি মনে হয় ঢাকায় পাঠায় দেবে। তো হসপিটালে গেছে, হসপিটালে গিয়ে যেটা হয়েছে যে অনেক তো রুগী আসছে রাত্রেবেলা। তো কোনো এক কারণে উনি বলছে যে আমার পাশের গ্রামে আমার নাম বলছে। তো ওখানকার যে ডক্টরটা, ওই ডক্টরটা ফেসবুকে আমার লেখা পড়ে। আমি তো লেখালেখি করতাম, মাঝখানে দীর্ঘদিন কম লিখি বা বাদ দিয়েছি। তো আমার নাম শোনার পর কোনো একটা কারণে উনি তখন পজিটিভ মনে করে তাদেরকে একটা ভালো সার্ভিস দিয়েছে। ওই লোকটা কিন্তু সারা জীবন আমার সাথে দেখা হলে আমাকে কিন্তু সম্মান দেয়। তো সেদিন যদি তোমার কথা না বলতাম, হয়তো তোমার ওসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, তোমার ওসিলায় আমি একটা ভালো সাপোর্ট পেয়েছি। তো এই একটা সুবিধা তুমি যদি পড়াশোনা করো। তো আজকে আমরা পড়বো মালভেসি এবং পোয়াসি দুইটা গোত্র আছে, এই গোত্র দুইটা নিয়ে পড়ব।
তো দেখো অনেকগুলো শব্দ আছে, তুমি যদি এই বেসিকগুলো জানো তোমার জন্য এই চ্যাপ্টারটা সহজ হয়ে যায়। তো আমরা তো এর আগে পড়াই নাই, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছিলো এই মাসের। তো আজকে আমরা এটা পড়বো ইনশাল্লাহ, যতটুকু পড়া যায় শেষ করব। ক্লাস হচ্ছে আজকে দিনে, কারণ আজকে রাত 9টার দিকে আমাদের ফার্স্ট ক্লাস আছে। যারা পরের মান্থে ভর্তি হয়েছো তারা তো হচ্ছে শার্লক গ্রুপের মধ্যে প্রথম 3টা ক্লাস করবা। তো প্রথমে আমরা একটু পোয়াসি দেখি। প্রিয় স্টুডেন্ট দেখো, এই পোয়া শব্দের অর্থ কিন্তু হচ্ছে ফডার। তুমি যদি এটা মনে নাও রাখতে পারো, এটা মনে নাও রাখতে পারো, তাহলে মনে রাখবা গরুর খাবার, গরুর খাবার। গরু বলতে গবাদি পশু যেগুলো আছে এগুলোর খাবার। ক্লিয়ার? তো এখন আমরা চিন্তা করি, আচ্ছা গরু বা গবাদি পশুগুলো কি খায়? কি খায়? ঘাস খায়, ভুসি খায়, কিংবা ডাল ডাল এগুলা খায়, রাইট? গ্রামে কিন্তু আমরা ভুসি খাওয়াই গরু ছাগলকে, খাসিকে। তো ধরা যাক এটা পোয়া শব্দের অর্থ যদি গবাদি পশু বা গরুর খাবার হয়, তার মানে হলো পোয়া শব্দের অর্থ হলো ঘাস। পোয়া শব্দের অর্থ হচ্ছে ভুসি। তো ঘাস, ভুসি। ঘাস বলতে আমরা কিন্তু ধান গাছটাকে বুঝি না, এখান থেকে খড় হয় না, খড় গরুরা খড় খায় না। আবার ধান থেকে, ধানের যে আঁশটা থাকে চালের উপরে, ওইটা থেকে কিন্তু ভুসি হয়, তাই না? ওইটা কে খায়? গরু খায়, রাইট? তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা এমন একটা জায়গার কথা বলতেছে, হয় ঘাস বোঝাচ্ছে, নাহলে ধান গাছ এই টাইপের বোঝাচ্ছে। মনে রাখবা বাঁশ পাতাও যেহেতু গরু খায়, তাহলে বাঁশও হচ্ছে এই গোত্রভুক্ত, মানে বাঁশ হচ্ছে ঘাস, রাইট? তাহলে সব থেকে উঁচু ঘাস কোনটা? বাঁশ। লম্বা না, সব থেকে উঁচু ঘাস কি? বাঁশ। তাহলে বাঁশ হচ্ছে ঘাস জাতীয়। তো এখন আমি একটু ব্যাখ্যা করি যে এর বৈশিষ্ট্য কি কি হতে পারে। খুব সহজ, দেখো তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারতেছো? দেখো আমি বাম সাইডে লিখে রাখছি, আমি একটা একটা করে ব্যাখ্যা দিচ্ছি। প্রথমটা হচ্ছে কাণ্ড নলাকার, সাধারণত। মধ্যপর্ব ফাঁপা। দেখো এটা ধান গাছের কথা ভাবো, ধান গাছের কাণ্ডটা কি? নলাকার না? নলাকার কি না? ঘাসের কথাটা ভাবো, নলাকার কি না? কিংবা ডাল গাছের একটা কথা ভাবো, ডাল, যে মটরশুঁটি বা বিভিন্ন ধরনের ডালের গাছগুলো আছে না, সেম নলাকার। তার মানে আমরা একটা কিন্তু ব্যাখ্যা পেলাম যে কাণ্ডগুলো হবে নলাকার। এবার চলে আসি মধ্যপর্ব ফাঁপা। তোমরা খেয়াল করে দেখবা যে এই নলাকারগুলোর মাঝখানগুলো যদি আমরা খুলি, একটা এর কথাই ভাবো, ঘাসের কথাই ভাবো, কিংবা বাঁশের কথাই ভাবো, বাঁশটা যেন ফাটায়, ভেতরে ফাঁপা না? ফাঁপা কি না? তাহলে আমরা কিন্তু দেখো দুইটা ব্যাখ্যা পেলাম, যে এটার ভেতরে ফাঁপা মানে মধ্যপর্ব ফাঁপা, আরেকটা হচ্ছে নলাকার সাধারণত এরা, রাইট? দুটো ব্যাখ্যা পেলাম আমরা। এগুলো কাদের ব্যাখ্যা? এগুলো হচ্ছে ঘাস। ঘাস কার খাবার? গরুর খাবার। গরুর খাবার মানে হচ্ছে পোয়া, পোয়া মানে হচ্ছে পোয়াসি গোত্রের ব্যাখ্যা। ঠিক আছে? 3, পত্রমূল কাণ্ডবেষ্টক। পাতা লিগিউল বিশিষ্ট। লিগিউল যুক্ত দিলাম আমি এখানে। ওকে, ব্যাখ্যা কি দেখো, পত্র বলতে বুঝিয়েছে পাতা, মূল বলতে বুঝিয়েছে পাতার মূল। ক্লিয়ার? পাতার মূল। কাণ্ড বেষ্টক মানে বোঝাচ্ছে কাণ্ডকে বেষ্টন করে রাখে, কাণ্ডকে জড়িয়ে রাখে। কিভাবে দেখো, এটা ধরা যাক একটা কাণ্ড, তো
আমি একটু ছবিটা দেখে আর্ট করি, আমার একটু সমস্যা আছে। আমি মেডিকেলের ছবিগুলো ছাড়া অন্য ছবিগুলোতে একটু সমস্যা হয়। এটা দেখি। এই একটা ছবি তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। এটা হচ্ছে একটা কাণ্ড। ওকে, এটা একটা কাণ্ড, পোয়াচি বা ঘাস জাতীয় কাণ্ড। দেখো মানে কি বোঝালো, ব্যাখ্যাটা দেখো। এটা হচ্ছে পাতা, পাতাটার মূলটা চলে আসে আমরা এই যে এই জায়গায় মূল, এখান থেকে তৈরি হয়েছে পাতাটা, তাই না? তার মানে পাতাটা হচ্ছে মূল যে কাণ্ডটা ছিল, এই যে দেখো এটার মতো একবার চারপাশে পেঁচিয়ে বাইরে হয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে পাতার মূলটা মানে পাতার এই নিচের অংশটুকু, এই মূল যে কাণ্ডটা আছে কাণ্ডটাকে পেঁচিয়ে রাখা, পেঁচিয়ে বাইরে হয়ে চলে গেছে। পত্র মূল, পাতার মূল কাণ্ডকে বেষ্টন করে রাখে। ওকে, তো এবার চলে আসি আমরা পাতা লিগিউল বিশিষ্ট। পাতা লিগিউল বলতে কি বোঝায়? ধরা যাক কাণ্ডটা এই জায়গায় শেষ হয়ে গেছে। ওকে, তো এখানে একটা জিহ্বার মতো আছে, পাতার গোড়ায় একটা জিহ্বার মতো আছে। এই যে দেখো, লিগিউল মানে হচ্ছে লিগুলি। তোমরা যদি ঘাস ফড়িং পড়ো, ঘাস ফড়িংয়ে গিয়ে কিন্তু তোমরা পাবা লিগুলি আছে। এই যে আমাদের জিহ্বাকে কি বলে? জিহ্বাকে বলা হয় ভাষা, তাই না? ভাষা, এই যে মুখে কথা বলতেছি মানে জিহ্বা দিয়ে কথা বলছি, নাড়াচাড়া করতেছি, জিহ্বা স্থির, কথা বলতে আর পারবো না। জিহ্বা মানে ভাষা, ভাষা মানে হচ্ছে কি, ভাষাগত ব্যাপার স্যাপার বলে না, লিঙ্গুইস্টিক ব্যাপার স্যাপার। তার মানে হচ্ছে লিঙ্গুয়াল শব্দের অর্থ কি? ভাষা। ভাষা যেহেতু জিহ্বা দ্বারা তৈরি হয়, যদিও এখানে তৈরি হয় বাট জিহ্বা লাগে, এই জন্য জিহ্বাকে বলা হয় হচ্ছে ভাষা। তার মানে জিহ্বা মানে হচ্ছে লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল থেকে হচ্ছে লিগুলি, লিগুলি থেকে হচ্ছে লিগিউল, একই জিনিস। ক্লিয়ার? তাহলে লিগিউল মানে কি? জিহ্বা। লিগিউল মানে জিহ্বা, মানে এই পাতাটার গোড়ার দিকে দেখবা যে একটা এরকম জাস্ট উঁচু আছে। এটার কাজটা এখন পর্যন্ত কনফার্ম না, কি কাজ এটার। ওকে, তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? ফোন করি। সব থেকে উঁচু আর সব থেকে লম্বার মধ্যে পার্থক্য আছে। মানে দেখবা যে পরাশ্রয়ী যদি না হয়, একটা গাছ, একটা কিন্তু বাঁশ গাছ কিন্তু দাঁড়ায় থাকতে পারে, কিন্তু অন্য ঘাসগুলা কিন্তু ওইরকম করে দাঁড়িয়ে থাকতে পারে? পারে। ধরতে পারি আমি ঝাউবনে গেলাম, ঝাউবনও কিন্তু ঘাস। ঝাউবন কত উঁচু, এইরকম উঁচু বা আমার থেকে ডাবল উঁচু, কিন্তু একটা বাঁশ কত উঁচু। তাহলে সব থেকে উঁচু একটা কথা, সব থেকে লম্বা কথাটা হচ্ছে হয় উঁচু থাকা আর শুয়ে থাকা। এইটা আমরা দেখবো না, যদি সোজা করে টান টান করে লম্বা মনে হবে। বাঁশের থেকেও কিন্তু বড় লম্বা ঘাস আছে, মাটিতে শুয়ে থাকে কিংবা কোনো একটা গাছকে পেঁচিয়ে 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 ওঠে। গাছ নাই, ওটা দেখবো ধূপ করে পড়ে গেছে, তার ওটা শুধুই লম্বা, নট খাড়া, বড় না। ভাইয়া, প্রতি মাসে গাইডলাইন বা আলোচনামূলক একটা স্বল্প সময়ের সেশন রাখা যায় না, যদি আপনার ফ্রি সময় বের করতে পারেন? লিওলি লিগুলি একই কথা, বানান ভুল থাকতে পারে। ভাইয়া, শ্রেণী বিন্যাসটা লাগবে না? অবশ্যই লাগবে, পড়লে সবই পড়া যায়। এখনই আসলাম, কতটুকু পেজ ফাঁকা রেখে লিখবো? তুমি যেখানে
সুযোগ পাচ্ছ ওই জায়গা থেকে লেখা শুরু করো, পরেরগুলো অ্যাড করে নিও। আচ্ছা, আমি এই মাসে আর 11টা ক্লাস আছে, তাহলে মেডিকেল অ্যাডমিশনের ক্লাস শেষ। 63টা ক্লাস হয়েছে, 63 আর 11 কত, 74টা ক্লাস নিছি আমরা তাদের। 6-7 মাস থেকে আমরা পড়াচ্ছি ওই কোর্সটা। তো জানুয়ারিতেই শেষ হয়ে যাবে, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়টাতে যতটুকু তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি পাবো, আমি চেষ্টা করব 12টার জায়গায় সেশন টেশন এগুলা, রিটেন এক্সাম নেওয়া শুরু করতে হবে। রিটেন এক্সাম নেওয়া এগুলো সব কিছু করতে হবে, কারণ তোমাদের ফুল প্রিপারেশন যেন হয়ে যায়। অনলাইন কোর্স হলো তো কি হলো, ফুল প্রিপারেশন করে দিতে হবে আমাকে, কারণ তোমরা ভালো করলে আমার ভালো লাগবে। তোমরা আসলা, পড়লা, চলে গেলা, ভালো করতে পারলা না, এইটাতে আমার স্যাটিসফ্যাকশন নাই। এবং পরীক্ষাটাই হচ্ছে আসলে তুমি পড়ালেখা করছো কি করছো না, কিংবা তোমার পুরাতন পড়ালেখাগুলো তুলে আনার উপায়। পরীক্ষা সিস্টেম আমি চালু করব, রিটেন এক্সাম। আচ্ছা, তাহলে পত্রমূল শেষ করলাম, এবার পুষ্পবিন্যাস স্পাইকলেট। স্পাইকলেট একটু ভালো করে খেয়াল করো, স্পাইক শব্দের অর্থ কি? কাটা। মানে হচ্ছে এরকম এরকম জিনিস থাকবে, তাই না? কি লেখা? পুষ্পবিন্যাস স্পাইকলেট। তার মানে ফুল যেখানে বিন্যস্ত থাকবে বা যেখানে সাজানো থাকবে বা গোছানো থাকবে, ওই জায়গায় কাটা কাটা জিনিসপত্র থাকবে। কিছু বোঝা গেল? কি থাকবে? স্পাইকের মতো জিনিসপত্র থাকবে। এখন আমরা দেখি একটা ধান গাছের কথা, যেহেতু আমরা ভাবতেছি, এখন আমরা একটা ধান গাছ দেখি। ধান গাছও কিন্তু ঘাস জাতীয় উদ্ভিদ, পোয়াছি। এই যে দেখো, আমি যদি এটা বন্ধ করে দিই, এটা ধান হবে না? হবে কি না? তো আমি এই পুরোপুরি এটা বন্ধ করে দিলাম না, আমি এটা প্রয়োজনে খুলে দিলাম। প্রিয় স্টুডেন্ট দেখো, এটার ভেতরে আমরা একটা চাল বসায় দিলেই কিন্তু এটা ধান হয়ে যাচ্ছে, তাই না? তো চাল হওয়ার আগে, চালটা তো বীজ, তার মানে এখানে ফুল টুলগুলো থাকে, এখানে ফুল টুলগুলো থাকে। ধরা যাক এটা ফুল, এটা এক সময় কি হবে? চাল হবে। দেখো এই যে এখানে দেখো ছোট 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 কাঁটা আছে, এগুলোর নাম হচ্ছে গ্লুম। বলো তো এখানে কয়টা গ্লুম আছে? এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে গ্লুম কয়টা আছে? 2টি। এখন গ্লুম মানে কি? গ্লুম মানে কিছুই না, গ্লুম মানে হচ্ছে হাস্ক, ভুসি, যা ইচ্ছা তাই বলতে পারো, কোনো সমস্যা নাই। কারণ এগুলাই তো গুঁড়া করলেই গরু ছাগলের খাবার হয়, ভুসি হয়, তাই না? তো একটা ধান নিবা, একটা ধান সরি, ধান নিয়ে দেখো নিচে, ধানের নিচে 2টা এরকম গ্লুম আছে, আছে কি না? আছে। একটু চোখ বন্ধ করে খেয়াল করো, ধানের নিচে গ্লুম আছে 2টা। এখন যদি আমি জিজ্ঞেস করি এগুলাতে কি ফুল থাকে? ফুল থাকে না। তাহলে আমরা বলতে পারি এই গ্লুমগুলো হচ্ছে শূন্য গ্লুম। শূন্য গ্লুম মানে এখানে কোনো ফুল থাকে না। ফুল কোথায় থাকে? এই যে এখানে একটা গ্লুম আছে, পাত্র, এই যে উপরে একটা পাত্র আছে, এগুলোর ভেতরে থাকে। তার মানে এই পাত্রটা আর এই যে নিচে দেখা যাচ্ছে এই পাত্রটা, এখানে কোনো ফুল নাই, শূন্য গ্লুম। আমরা পড়তেছি কি? আমরা পড়তেছি হচ্ছে পুষ্পবিন্যাস। তার মানে এই গ্লুমগুলোতে পুষ্প নাই। ওকে, তার মানে এই গ্লুমগুলোতে পুষ্প নাই। এখন এই 2টাতে আছে। এখন দেখো এইটা যদি ফুল হয়, এই যে এইটা দিয়ে আমরা প্লেটের মতো ঢেকে রাখছি না, তার মানে এটা কিন্তু পিলেট। পিলেট, পিলেট দ্বারা আমরা কি করছি দেখো, ফুলটাকে ঢেকে রাখছি। তো পিলেট, প্যালেট এই শব্দগুলোর অর্থ মানেই হচ্ছে, প্যালেট এই শব্দগুলোর অর্থ মানেই হচ্ছে চ্যাপ্টা জিনিস। পিলেট, প্যালেট, প্লাটি, প্লাটিস শব্দগুলোর অর্থ হচ্ছে চ্যাপ্টা জিনিস। এই চ্যাপ্টা জিনিস দ্বারা ঢাকা আছে। ওকে, তার মানে এইটা হচ্ছে ফুলবিহীন, এটা হচ্ছে ফুলবিহীন। এই যে দেখো এই প্লেটের উপর ভাত আছে বা এই প্লেটের উপরে ফুলটা আছে, এইটার নাম হচ্ছে লেমা। লেমা, লেমা মানে হচ্ছে লেয়ার। লেয়ার মানে কি?
একটা হচ্ছে পাতলা আবরণ, রাইট? আবরণ। এখন বলো তো গ্লুমের মধ্যে কি ফুল আছে? নাই, তার মানে শূন্য গ্লুম। এবার চলে গেলাম আমরা দুইটা, পিলেট এবং লেমা। পিলেটটা কি জাস্ট ঢাকনি হিসেবে কাজ করছে, আর লেমা যেটা আছে, লেমা মানে লেয়ার, লেয়ার মানে হচ্ছে আবরণ বা একটা পাতলা, এটা একটা পাত যেটার উপরে কি আছে, ফুলগুলো আছে। প্রিয় স্টুডেন্ট একটু ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা জিনিসে কিন্তু এরকম কাটা 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 আছে, আছে কি না? ধানের উপরে কাটা আছে কিনা মহিবুল্লাহ? আছে বলেই কিন্তু আমরা বলতে পারি স্পাইকওয়ালা বা কাটাওয়ালা। তাহলে পুরো ব্যাপারটাতে যেহেতু এখানে স্পাইক, এই যে এগুলো স্পাইক, তার মানে স্পাইকলেট, বোঝা গেল? স্পাইকওয়ালা। তোমরা কি সবাই বুঝতে পারছো কেন বলা হচ্ছে পুষ্পপত্র বা পুষ্পবিন্যাস স্পাইকলেট? কারণ স্পাইক বা কাটা কাটা আছে পুরোটা জুড়েই। ওকে, আমি একটু কমেন্ট নেই, কি অবস্থা দেখি। ভাইয়া পিলেট আর লেমা কি সেম? জিনিস দুটো কিন্তু একই, কিন্তু পিলেটের মধ্যে কোনো ফুল থাকে না, কিন্তু লেমার উপরে ফুলটা আছে। এই হচ্ছে ঘটনা, আর কিছু না, একই জিনিস। দুটাই চ্যাপ্টা জিনিস, দুটাই পাত্র, দুটাই ঢাকনি, দুটাই তুষ, দুটাই হচ্ছে হাস্ক। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি এগুলো মিশাই দিই। বইয়ে কিন্তু সুন্দর ছবি দেওয়া আছে, ছবি দেখলে কিন্তু এখন ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন এগুলো একটু ডিলিট করে দিই। এবার চলে আসে পরাগধানী ভার্সেটাইল। ওকে, প্রিয় স্টুডেন্ট দেখো, আমরা কিন্তু কিছু স্পাইকলেট পড়েছি। স্পাইকলেট মানে হচ্ছে এরম ধানের কথা বলছে। তো এখানে এরম পরাগধানীগুলো আছে, এখানেই হচ্ছে পরাগধানীগুলো আছে, এই যে এখানে গর্ভ আছে এই জায়গাটাতে। ওকে, তো এই যে এগুলোই হচ্ছে পরাগধানী, এটা হচ্ছে পরাগধানী, কারণ এগুলোর উপরে পরাগ আছে, তাই না? তো আমি একটু জুম করি জিনিসটাকে, এই যে এইটাকে। তোমরা কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে পুং স্তবক, এটা হচ্ছে পুং দণ্ড, এটা হচ্ছে পরাগধানী, আর এইটার উপরে থাকে হচ্ছে পরাগরেণু। পরাগরেণু এগুলাই হচ্ছে গর্ভমুণ্ডে চলে যায়, এগুলাই হচ্ছে শুক্রাণুর মতো। ঠিক আছে, তো বলছে যে এই ধানী, ধানী শব্দের অর্থ যে ধারণ করে। কি ধারণ করে? পরাগ ধারণ করে। তাহলে পরাগ ধারণকারী অঙ্গের নাম কি? পরাগ ধানী। অঙ্গার ধানী মানে কি? যে শরীরে শুধু আগুন আর আগুন, রাইট? অঙ্গার ধানী মানে যেখানে শুধু আগুন আর আগুন। তো ভার্সেটাইল বলে কি বোঝাইছে? ভার্সেটাইল দেখো, মহিবুল্লাহ হচ্ছে একজন স্টুডেন্ট, মহিবুল্লাহ একজন সিআইপি, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন, মানে সে বিজনেস করে। মহিবুল্লাহ আরও অনেক কিছু করে, তাহলে মহিবুল্লাহকে আমরা কি বলতে পারি? ভার্সেটাইল, মানে সব দিকেই তার আনাগোনা, সর্বমুখ। তাহলে ভার্সেটাইল মানে কি? সর্বমুখ। এই যে এটা দেখো, মাঝখানে যদি আমি এটা দিই, তাহলে এ কি এদিকে নড়তে পারবে না? এ কি এদিকে নড়তে পারবে না? এই অংশটা উপরে যেতে পারবে না? এই অংশটা উপরে যেতে পারবে না? মানে সে এখানে হচ্ছে দুলতে পারবে, যে যেদিকে ইচ্ছা সেদিকে নড়তে পারবে। এটাই বোঝাচ্ছে সর্বমুখ। সবাই বুঝতে পারছো? এ তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে বলো তো, আমি কথা বলি। বোর হওয়া যাবে না, এই দিনের একটা ক্লাসের প্রবলেম, বোর হয়ে যায় সবাই। পরাগধানী ভার্সেটাইল আমাদের শেষ করলাম এটা।
ধানের একটা ছবি অ্যাড করি। এটা হচ্ছে লেমা আর এটা হচ্ছে পেলেট। গর্ভমুণ্ড, দেখো এটা হচ্ছে ধান, এইটা হচ্ছে লেমা, এটা হচ্ছে পিলেট। আমরা তো এখানেই দেখিয়েছিলাম যে ভার্সেটাইল, তাই না? ভার্সেটাইল পরাগধানী। তো এই যে দেখো এইটা হচ্ছে গর্ভাশয়, এখানে হচ্ছে ডিম্বাণু থাকে। তো গর্ভাশয় দেখো, এই যে গর্ভদণ্ড, এই যে দেখো গর্ভমুণ্ড। তো তোমাদের মনে হচ্ছে না যে এটা এরকম করে আছে ডানার মতো? তাহলে কখনো যদি বলে যে গর্ভমুণ্ড বা গর্ভমুণ্ড হচ্ছে পালকের ন্যায়, পালক মানে তো ডানা, রাইট? তাহলে আমি কি ভুল বলেছি? ভুল বলিনি। গর্ভমুণ্ড পালকের ন্যায়, এই যে দেখো এগুলো পালকের মতো, মনে হচ্ছে দুইটা ডানা এরকম মেলে আছে। বোঝা গেল? প্রিয় স্টুডেন্ট, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সর্বমুখ হলে কি পরাগায়নে সুবিধা হয় ভাই? হ্যাঁ, সর্বমুখ হলে কয়েকটা সুবিধা আছে। একটা হচ্ছে নড়াচড়া করলে যেটা হয়, পরাগ রেণুগুলো খসে পড়ে, একটু বাতাসে এরকম দোলে পরাগ রেণুগুলো খসে পড়ে, খুব দ্রুত পরাগায়ন হয়। এই জন্য কিন্তু দেখবা আমাদের অনেক ধান হয়। আম গাছে আর কয়টা আম হয়? খুব দ্রুত ধান হয়ে যায়, তাড়াতাড়ি পরাগায়ন, মানে একটু বাতাসের দোলে যখনই ধানগুলা, তখনই পরাগায়ন হয়ে যায়। স্যার বৈজ্ঞানিক নামগুলো পড়তে হবে? মোহাম্মদ নুরুল মোস্তফা জুয়েল বলেছো। হ্যাঁ, বৈজ্ঞানিক নামগুলো পড়তে হবে, কিভাবে মনে রাখতে হয় এটার আমি ট্রিক দিয়ে দিব ইনশাল্লাহ ফেব্রুয়ারি ফার্স্ট উইকে। ভাইয়া কেমিস্ট্রিতে পিছিয়ে আছি, বইগুলো পড়তে খুবই বোর লাগে। নাদিয়া রহমান, কেউ না কেউ তো আছেই যে কেমিস্ট্রিতে একটু রসকস করে ভালো করে পড়াতে পারে, এটা একটু খেয়াল রাখবা। একটু গল্প করি। অনেক কাল আগে, অনেক কাল আগে আমরা তখন পড়তাম পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজ, এখন সরকারি হয়ে গেছে। পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজে কেমিস্ট্রি টিচার ছিল শ্রদ্ধেয় সেলিম স্যার এবং শ্রদ্ধেয় বুলু স্যার। তো সেলিম স্যার হচ্ছে একটু খুব জিনিয়াস, আধা ঘন্টা করে পড়াইতো, সব আমরা বুঝতাম এবং চলে যেত, সব বুঝতাম আমরা। ওনার কাছে প্রাইভেট পড়ার জন্য আমরা অনেক ট্রাই করতাম, কিন্তু উনি প্রাইভেট পড়াইতো না। যদি 2 দিন পড়াইতো, 2 মাস আর পড়াচ্ছে না। না টাকার চিন্তা ওনার, না রেগুলার পড়াতে হবে এটা। আর একজন স্যার ছিল বুলু স্যার, উনি একটু প্রাইভেট পড়াইতো। তো যে প্রবলেমটা হলো যে যিনি পড়াইতো তার কাছে আমরা পড়ে মজা পাইতাম না। তো আমরা করতাম কি, অন্য অন্য টিচার দেখতাম। তো আমার মনে আছে আমি একদিন হচ্ছে আমাদের ওখানে আরেকটা কলেজ আছে, ওই কলেজের একটা ফেমাস টিচারের কাছে পড়তে গেছি। তো টিচারটা কি করতেছে, বই খুলে খুলে লাইন বাই লাইন রিডিং পড়তেছে আর আমাদের বোঝাচ্ছে। তো লাইন বাই লাইন রিডিং পড়া বোঝানো যায়, একটা ব্যাপার আছে। যেমন আমি এখানে লিখে রাখছি, আমি কিন্তু তোমাদের বোঝাচ্ছি, বাট আমি যখন সরাসরি ক্লাস নিই তখন কিন্তু এগুলো লিখি না। লেখার সময় কই, স্টুডেন্ট বসে আছে ক্লাসরুমে, আমি কি লিখতে পারবো? তখন আমাকে কী করতে হয়, পুরোটা মুখস্থ করে যেতে হয়, কোথায় কী টপিক আছে ব্যাখ্যা করা শুরু করতে হয় একটার পর একটা। তো ভালো লাগলো না আমার, ভালো লাগলো না মানে বইয়ে যা আছে ওই কথায় উনি ঘুরে ফিরে 2বার করে বলতেছে। সেটা হলো বেঞ্জিনের বলয় আকৃতির হচ্ছে, বেঞ্জিন দেখতে বলয় আকৃতির। বেঞ্জিন দেখতে কি আকৃতির? বলয় আকৃতির। তুমি বুঝছো? বুঝছি স্যার। কি বুঝছো? বেঞ্জিন দেখতে বলয় আকৃতির। মনে থাকবে? হ্যাঁ। কি মনে থাকবে? বেঞ্জিন দেখতে বলয় আকৃতির, মাঝখানে কি আছে? গোল আছে। গোলটা কিন্তু দিতেই হবে। কিছু বুঝলা? তুমি কেমিস্ট্রি পড়াতে এইভাবে।
তো ওখানেও আমরা যেটা হয় না, গুরু ধরছি নতুন, গুরুকে ভালো লাগে না, আরেক গুরু ধরতে হবে, আরেকজনের কাছে গেলাম। ওনার আবার প্রবলেম হচ্ছে সকালবেলা উনি হচ্ছে করতো না, বিছানায় ঘুমায় থাকতো। ওনার বেডের পাশে ছিল হচ্ছে চেয়ার টেবিল, আমরা ওখানে বসতাম। উনি জাস্ট কম্বলটা টান দিত, টান দিয়ে উঠে এখানে বসতো, বসে আমাদের পড়ে। তো এইটা আমাদের সহ্য হইতো না। এর কারণ হচ্ছে স্যার তো ফ্যামিলি আছে, পাশে ঘুমোচ্ছে, তো এটা আমরা নিতে পারতাম না। তো ওখানেও আর পড়া হয়নি। তো যেটা প্রবলেম হয়েছে কেমিস্ট্রিতে, আমরা একেবারে খুব খারাপ অবস্থায় ছিলাম। তোমরা মনে হয় জানো না, আমি মেডিকেল সেকেন্ড টাইমার ছিলাম। মানে আমি দুনিয়ার আসলে নেগেটিভ সাইড সব দেখে চলে আসছি। কারণ তুমি দেখো, এই জায়গা থেকে গিয়ে মেডিকেলে ফার্স্ট টাইম চান্স পাওয়া খুব টাফ। আমাদের মেডিকেল থেকে ফার্স্ট টাইমে চান্স পেয়েছে এরকম হিস্ট্রি 2টা, সরি আমাদের থেকে কলেজ থেকে। তাছাড়া যারা চান্স পেয়েছে ঢাকা মেডিকেলে আছে, রংপুর মেডিকেলে আছে, খুলনা মেডিকেলে, ময়মনসিংহ মেডিকেলে, সব মেডিকেলে এখন প্রায় আছে। সবাই কিন্তু সেকেন্ড টাইমার। এর কারণ হচ্ছে ওখানে আমরা কিছুই জানি না। আমরা যখন আসি অ্যাডমিশন পরীক্ষায়, প্রথম 2 মাস 2.5 মাস আমরা অন্ধকার দেখি, আল্লাহ এগুলো কি পড়াচ্ছে। আমরা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিই সবাই, তারপর আমরা চান্স পেয়ে যাই। তো সেই তুলনায় কিন্তু তোমরা ভালো আছো, অনলাইনে অনেক টিচার পাচ্ছ, সারা দেশে সবার কাছে পড়তে পারতেছো। অফলাইনে দেখবা যে অনেক কোচিং সেন্টার হয়ে গেছে, শহরে থাকলে তো আরও সুবিধা। নুরুল মোস্তফা জুয়েল, তুমি বারবার একই কমেন্ট করছো কেন? বৈজ্ঞানিক নামগুলো পড়তে হবে, পড়তে হবে মানে বানানগুলো সহ পড়তে হবে। এগুলো আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে তখন আবার শুরু করব, তখন আমি বলে দেব। পেলিয়া আর পিলেট একই জিনিস। ভাই কেমিস্ট্রি পড়ান আমাদের, আমাকে কি জলাতঙ্কের কুত্তা কামড়াইছে? তোমাদের আমি কেমিস্ট্রি পড়াবো? আমি কি কেমিস্ট্রি কিছু জানি? তোমরা তো কেমিস্ট্রি, তোমরা যা জানো আমি তাও জানি না, আর অত সময় দেওয়ারও তো আমার টাইম নেই। তো তোমরা যেটা করবা, কেমিস্ট্রি ভালো টিচার পাইলেই পড়বা, যাকেই পাবো তার কাছেই পড়বা, ঠিক আছে? তো কেমিস্ট্রি যে কোনো জিনিস শেখার একটা সহজ উপায় কি, ইউটিউবে সার্চ করো, দেখবা যে ফ্রি ক্লাস সবগুলোরই আছে। তো হয়তো বা ওখানে প্রশ্ন করতে পারবা না, হয়তো সেখানে ওরা ডিটেইল পড়ায় নাই, বাট কিছু না কিছু পড়াইছে, ওখান থেকে কিছু না কিছু শিখতে পারবা, সময় নাও। আচ্ছা, গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। প্রিয় স্টুডেন্ট দেখো, এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। ক্লিয়ার? মানে একটা ঘর আছে। শেষ। অমরা বিন্যাস মূলীয়। আজকে আমি অমরা নিয়ে একটা কথা বলি। অমরা, অমরা আসলে কোনটা আমি আজকে একটু নতুন করে আপডেট দিই। এটা হচ্ছে মায়ের জরায়ু, এটা হচ্ছে সন্তান। তো এই যে এই লাইনটা আসলে অমরা, এই পার্টটা, এইটা হচ্ছে অমরা, যে কালো করে দিয়েছে এইটাই হচ্ছে অমরা। ক্লিয়ার? এইটাই হচ্ছে অমরা। আম্বিলিকাল কর্ড নামে যেটা বুঝতেছো, এটা তো মাঝখানটা কর্ড, বাট পুরোটাই। এখানে মায়ের শরীর থেকে এই অংশটা উৎপন্ন হয়, সন্তানের শরীর থেকে এই অংশটা উৎপন্ন হয়, এটাই আসলে অমরা। তাহলে আমরা যদি কখনো বীজের কথা ভাবি, ধরা যাক এটা একটা বীজ বা ডিম্বক, এইটাই হচ্ছে অমরা। ক্লিয়ার? তো বইয়ে যেহেতু লেখা আছে মূলীয়, দেখো এই যে এখান থেকে মূল থেকে উৎপন্ন হয়েছে, এখান থেকে, রাইট? এদিক থেকে উৎপন্ন হলে কি হলো? শীর্ষক হইতো, শীর্ষীয়। এদিক থেকে হলে মূলীয় বা বেজাল। ক্লিয়ার? তো মনে রাখবা কিভাবে যে এদের অমরা বিন্যাস বেজাল বা মূলীয়। খুব সহজ, এটা ঘাস কিন্তু মাটিতে থাকে, মানে নিচ থেকে ঘাসটা ওঠে, তাই না? বাট দেখবা যে জবা গাছের ক্ষেত্রে
শূন্যে তো জবা ফুল, উপরে জবা ফুল, রাইট? তো মনে রাখার এক সহজ উপায় যে ঘাস যেহেতু মাটির সাথে থাকে, তার মানে মূল বোঝাচ্ছে, এটা মূলীয়। শেষ। এই যে এবার চলে আসি ফল ক্যারিওপসিস। আমরা একটা ব্রেক নিব। প্রিয় স্টুডেন্ট দেখো, এটা ধান গাছের ক্ষেত্রে আমরা স্পাইকলেট দেখলাম। একজন বলেছ পেলিয়ার পিলেট কি একই? হ্যাঁ, পেলিয়ার পিলেট একই জিনিস। এটা হচ্ছে ধান গাছ, এটা কি? চাল, রাইট? তো এখন বলো তো, একটা চাল না দুইটা চাল? একটা চাল। তো একটার ভেতরে যদি একটা চাল থাকে, ধরো এটা একটা কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস কয়টা থাকে? একটা। তাহলে এই যে এইটার ভেতরে কয়টা? একটা। তাহলে এইটার ভেতরে কয়টা? একটা। তাহলে আমরা তো জানি কেরি মানে হচ্ছে কেরিয়ন, কেরিয়ন শব্দের অর্থ হচ্ছে নাট, নাট বা সুপারি বা হচ্ছে দানা বা হচ্ছে বীজ, যা ইচ্ছা তাই বলতে পারো তুমি। কেরিয়ন মানে আসলে নিউক্লিয়াস, তার মানে একটা কোষের ভেতরে একটা নিউক্লিয়াস থাকে, ঠিক তেমনি একটা বীজ পত্রের মধ্যে একটা বীজ থাকে। এটা এই ধরনের ফলগুলোকে বলা হয় কেরিঅপসিস। ক্লিয়ার? কি বলা হয়? কেরিঅপসিস। তাহলে ধান কিসের উদাহরণ? কেরিঅপসিসের উদাহরণ। কারণ কি? কারণ ধানের দুই পাশে যে হচ্ছে একটা লেমা আর একটা আছে পেলিয়া আছে, প্লিয়া বা পিলেট, এটার মাঝখানে একটা মাত্র ধান থাকে, মানে একটা কোষের ভেতরে একটা কেরিয়ন আছে, এই জন্য এটার নাম কেরিঅপসিস। ওকে, তো আমি ছোট একটা ব্রেক নিই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মধ্যে করে দাও। মূলীয় অমরা বিন্যাসের ছবি আর্ট করো খাতায়, খাতায় আর্ট করে কমেন্ট বক্সে পোস্ট করে দাও। সরি, আচ্ছা 6 মিনিট। অনেক বুঝতে পারছো? পেলিয়ার উপরে পুষ্প থাকে। কমেন্ট ছবি আছে না? দেখি বইটা দেখি। পেলিয়ার উপরে পুষ্প থাকে, বই দেখো। আরেকটা ফোন দেখো। ফোন জোরে বলা।
বাংলা ডিকশনারি আছে? নাই? কয় মিনিট হয়েছে? আসসালামু আলাইকুম। তোমাদের কি কোনো প্রশ্ন নাই? তোমাদের কি কোনো প্রশ্ন নাই? ভাইয়া, বইয়ে আছে পেলিয়ার উপরে পুষ্প থাকে, এটা একটু বুঝিয়ে বলেন। পেলিয়ার উপরে আসলে পুষ্প থাকে না, লেমার উপরে পুষ্প থাকে। ঠিক আছে, বইয়ে এটাই লেখা আছে।
তোমরা একটু বলো তো দল কাকে বলে? দল কাকে বলে? ভাই আজকে রাতেও কি ক্লাস আছে? ফাইজার রহমান জিজ্ঞেস করেছো। রাত্রে আজকে আমাদের ফ্রি ক্লাস এবং একই সাথে ফার্স্ট ক্লাস আছে। আমাদের 7 মান্থের ফার্স্ট ক্লাস আজকে রাতে আছে, রাত 9টার দিকে হবে। ক্লাসটা হবে বিএ শার্লক ইন বায়োলজি এই গ্রুপে। তোমরা সবাই এই গ্রুপে জয়েন করবা, এই গ্রুপের মধ্যে ক্লাসটা করবা। এই গ্রুপে যখন ক্লাসটা হবে ওই ক্লাসটা আমরা ফার্স্ট ক্লাস হিসাবে আবার আমরা 7 মান্থের গ্রুপে আপলোড দেবো। তো তোমাদের সাথে ক্লাস করবে আরও অনেক অনেক স্টুডেন্ট, তোমাদের সাথে পরীক্ষা দিয়ে প্রথম 3টা ক্লাসে আরও অনেক অনেক স্টুডেন্ট। তোমরা যদি সেরা 6-এর মধ্যে থাকতে পারো তাহলে 25,000 টাকার গিফট আছে, ক্যাশ প্রাইজ আমরা টাকা পাঠিয়ে দিব বিকাশে। যে সেরা হবে তার জন্য 10,000 টাকা, যে সেকেন্ড হবে তার জন্য 5,000 টাকা, এরপর 3 এবং 2,000 টাকা করে। খুব খুশি প্রথম 3টা ক্লাসে। তো তোমরা যারা বাসায় বসে আছো এই সময় কিছু ক্যাশ ইনকাম করার সুযোগ আছে পড়ালেখা করে। তো তোমরা অবশ্যই এটাতে জয়েন করবা। তো এই ফ্রি ক্লাসগুলো কেন? প্রথম 3টা ফ্রি ক্লাস তোমরা তো জানোই যে প্রত্যেকটা জিনিসের কিছু কমার্শিয়াল মুভ রাখতেই হয় প্রচারণার জন্য। তো বলতে আসলে লজ্জা নাই, প্রচারণার জন্য আমরা প্রথম 3টা ক্লাস সবার জন্য ফ্রি করেছি। চতুর্থ ক্লাস থেকে যারা মাত্র ভর্তি হবে তারাই দেখতে পাবে। প্রথম 3টা ক্লাস আমরা উদ্ভিদ বিজ্ঞানের 9 নম্বর যে চ্যাপ্টার আছে উদ্ভিদ শারীরতত্ত্ব বা প্লান্ট ফিজিওলজি, এখান থেকে নিব। তো প্রথম 3টা ক্লাস মোটামুটি সহজ, পড়লে বোঝা যায়, না পড়লে বোঝা যায় না। তো প্রথম 3টা ক্লাস হচ্ছে এই চ্যাপ্টারের পুরো বেসিক। তো এই চ্যাপ্টারটা আরও জটিল। তো এই চ্যাপ্টারটা বুঝতে গেলে 9 নম্বর চ্যাপ্টার যেটাকে বলা হয় যে প্লান্ট ফিজিওলজিতে, এটা পুরো ফিজিক্স কেমিস্ট্রি সব কিছুই এইটাতে। এই চ্যাপ্টারটা যদি কেউ ভালো করে পড়তে পারে অন্য যে কোনো চ্যাপ্টারে গিয়ে সে সাহস পাবে পড়তে, কোনো চ্যাপ্টারে তার কাছে ভয় লাগবে না। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছো ভাইয়া, নুরুল মোস্তফা জুয়েল জিজ্ঞেস করেছো যে সেকেন্ডারি ভাজক টিস্যু আর প্রাইমারি স্থায়ী টিস্যু কি একই জিনিস? সেকেন্ডারি ভাজক টিস্যু এবং প্রাইমারি স্থায়ী টিস্যু নিয়ে ডিটেইল আলোচনা আছে। এটা আমাকে পড়াতে গেলে একটা পুরো ক্লাস নেওয়া লাগবে, কারণ ওই দিন আমি স্থায়ী টিস্যুগুলো পড়াবো। তো কিছু টপিকটা একটু রেখে দাও ধৈর্য ধরে ফার্স্ট উইকের জন্য ফেব্রুয়ারির। ওই সময় আমি তোমাদের এগুলো সব ফ্রি ক্লাস, মানে তোমাদের জন্য শুধুমাত্র 6 মান্থে যারা আছো। তো তখন কোনো প্রশ্নের আর থাকবে না তোমাদের মনে, ইনশাল্লাহ আমি সব কাভার করে দেব। সব পাপড়িকে একই সাথে দলমণ্ডল বলে। মাঝে মাঝে দেখবা যে বৃতি এবং পাপড়িগুলা, দলগুলা আলাদা করা যাচ্ছে না, দুইটাকে একই রকম মনে হচ্ছে, বর্ণে আকারে প্রায় একই রকম। তখন এই সবগুলো মিলেই বলা হয় পুষ্পপুট। ক্লিয়ার? পুষ্পপুট কি জিনিস? যখন বৃতি এবং দল এই দুইটাকে বর্ণে আকারে আলাদা করা যাবে না। এইটা কোথায় পাওয়া যায়? রজনীগন্ধার ক্ষেত্রে এটা আমরা পাই। ওই ক্লাসের উপর যে এক্সাম নেবেন ওইগুলো ক্লাসের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, নাকি যা পড়াবেন না সেখান থেকেও দিবেন? না, আমি যা পড়াবো সেখান থেকেই বই পড়তে হবে এবং ক্লাস করতে হবে। শুধু বই পড়লে তুমি এগুলোর আনসার করতে পারবা না, কারণ টাকা যেহেতু দিব, তাহলে আমরা চেষ্টা করব স্টুডেন্টকে টাফেস্ট কোশ্চেনের সম্মুখীন করতে। যে কোশ্চেনগুলো ক্লাস করলেই, যে জিনিসগুলো তুমি বেসিক ডিপ লেভেলে বুঝতে পারলে আনসার করতে পারবা। তুমি যদি ওগুলো আনসার করতে পারো, নিশ্চিত থাকো ওই চ্যাপ্টারটা তোমার জন্য সব থেকে পানি ভাত ডাল ভাত টাইপের মনে হবে। ওকে, আজকের ক্লাসের কোনো এক্সাম হবে কি না? অবশ্যই এক্সাম হবে, আমি জানিয়ে দিব। আজকের ক্লাসের এক্সাম হবে তোমাদের 6 মান্থ ফাইনালে। 6 মান্থ চলতেছে না এটা, 6 মান্থ ফাইনালে আজকের ক্লাসটা পর্যন্ত আসবে। এবং আমি তো তোমাদের টিস্যুতন্ত্র ফার্স্ট ক্লাসটা নিয়েছি, ওই টপিকটা আমি অ্যাড করে দেবো। সব মিলাই একটা ফাইনাল হবে তোমাদের। ফাইনালের জন্য আমি ট্রাই করবো গিফট রাখতে, অবশ্যই ক্যাশ প্রাইজ, কারণ কোভিডের সময় তোমাদের কিছু ক্যাশ দিলে তোমরাও কিছু উপকৃত হবা। অন্তত ওইটা দিয়ে তোমরা
অন্য কোথাও 1 মাস পড়তে পারবো, অন্য কোনো কোর্সে গিয়ে পড়তে পারবো, অন্য কোনো সাবজেক্টে। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, তোমাদের আমি এবার একটু দেখাই। তোমরা কিন্তু মালভেসি গ্রুপটা সম্পর্কে জানো, জবা ফুল হচ্ছে মালভেসি গোত্রের অন্তর্ভুক্ত। তো মালভেসি শব্দের অর্থ কি? মালভেসি শব্দের অর্থ হচ্ছে রস আছে যেগুলাতে, রস আছে, কষ আছে, কোথাও বলা আছে যেগুলোতে আঁশ আছে। তো তোমরা তো জানোই যে ওই জবা ফুলের যে পাপড়িগুলো আছে ওগুলাকে যদি হাতে নাও দেখবা ওগুলো হচ্ছে আঠালো, রসালো, রাইট? ঠিক কি না? তো এই জন্যই বলা হয় যে এগুলো রসালো, বা এগুলাতে হচ্ছে মালভা আছে, মালভা আছে, মালভা আছে। তো আমি এক এক করে দেখাই। জবা ফুলের ক্ষেত্রে দেখবা যে যেগুলো কচি, হোক পাপড়ি ফুলের অংশ কিংবা পাতা, এগুলা যদি একটু চাপাচাপি করো দেখবা ওখানে রস বের হচ্ছে। এই রসগুলা হচ্ছে কেমন? আঠালো, আঠালো। তার মানে এখানে কিছু একটা আছে। কি আছে? মিউসিলেজ, মিউসিলেজ আছে। মিউসিলেজ থাকলেই কিন্তু আঠালো হয়। এই যে দেখো এখানে মিউসিন বলে একটা কথা আছে, এটা মানেই হচ্ছে আঠালো প্রোটিনযুক্ত, আঠালো প্রোটিন। তো মিউসিলেজ পুরোটাই যদি তুমি ব্যাখ্যা করতে চাও তাহলে আমরা দুইটা জিনিস পাবো। যেহেতু আঠালো তার মানে এখানে পানি আছে, রাইট? শুধু পানি তো আঠালো হইতে পারে না, তাহলে এখানে কি আছে? মিউসিন বলে একটা প্রোটিন আছে। মিউসিন, এই যে এখানে আইএন আছে। আইএন কোথায় থাকে? প্রোটিন যেখানে সেখানে আইএন, কারণ প্রোটিনের নামের শেষে কিন্তু ইন থাকে। ক্লিয়ার? প্রোটিনের নামের শেষে ইন আছে, মিউসিনের নামের শেষে ইন আছে, তাহলে মিউসিন হচ্ছে একটা প্রোটিন। যেহেতু মিউসিন যদি কোনো পানিতে থাকে বা মিউসিন এবং পানি যদি একসাথে হয় ওইটা আঠালো হয়ে যায়। তার মানে মিউসিনটাই হচ্ছে আঠালো হওয়ার জন্য দায়ী। এই যে আমাদের মুখের লালাগুলো আঠালো, কারণ কি? লালার মধ্যে কি আছে? মিউকাস আছে, রাইট? মিউকাস মানে কি? লালার মধ্যে পানি আছে আর মিউসিন বলে প্রোটিনগুলো আছে, রাইট? চোখের পানি আঠালো নয়, কারণ কি? চোখের পানি শুধুই পানি, লবণ, বাট চোখের পানিতে কিন্তু মিউসিনটা নাই। ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারছো। মিউসিলা শব্দটা মানে বোঝাচ্ছে যে আঠালো। কেন আঠালো? কারণ এখানে পানি এবং মিউসিন দুটো একসাথে থাকে। ওকে, মিউসিন শব্দের অর্থ কিন্তু এটা একটা প্রোটিন যেটা আঠালো। আর মিউসিন মানে কি? আঠালো প্রোটিন। তাহলে কচি অংশ হচ্ছে মিউসিলেস বা আঠালো। 2, পাতায় মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান। প্রিয় স্টুডেন্ট দেখো, এটা যদি একটা পাতা হয়, আমরা তো জানি এগুলো জালিকা, জালিকা শিরাবিন্যাস আছে, রেডিকুলার টাইপের। এই যে এখানে যদি কোনো কিছু থাকে এরকম, দেখো এই পার্শ্বে একটা, এই পার্শ্বে একটা, তাহলে পার্শ্বীয়, এইটার সাথে এইটা সংযুক্ত নয়, মুক্ত পার্শ্বীয়। এটা যদি পত্র হয় বা পাতা হয় তাহলে এটা হচ্ছে উপপাতা। এটা হচ্ছে পাতা বা পত্র, এটা হচ্ছে উপপত্র। কেমন? মুক্ত। এইটা আলাদা, এটা আলাদা, দুই পার্শ্বে আছে, এই জন্য এটা পার্শ্বীয়। মুক্ত পার্শ্বীয় উপপত্র, মুক্ত। ক্লিয়ার? তার মানে পাতার নিচেও পাতা আছে যেগুলো মুক্ত পার্শ্বীয়। কাদের আছে? মালভেসি বা জবা ফুলের ক্ষেত্রে আছে, জবা গাছের ক্ষেত্রে। 2, তোমরা খুব দ্রুত বলো তো পুষ্প একক মানে কি? বলো এইটা মানে কি? এটা তোমাদের জন্য কোশ্চেন। সাধারণত উপবৃত্তিযুক্ত। বলো একক পুষ্প কি জিনিস? জি ভাইয়া, জবার পাতার ফুল অনেক পিছলা, মানে মিউসিলেজ যুক্ত, তাই বেটে মাথায় দিলে চুল ভালো হয়। আর শুধুমাত্র সেই উদ্দেশ্যে আমি জবা গাছ লাগিয়েছি। তোমাদের আজকে আমি
তোমাদের আজকে আমি ফ্রিতে একটা অ্যাডভাইস দিয়ে দিই, জীবনে অনেক টাকা ইনকাম করবা, মানে অনেক টাকা হচ্ছে লস যাবে না আর কি, খরচ হবে না। মহিবুল্লাহ এদিকে, আমরা মাঝে মাঝে কিন্তু চুলটাকে বাড়ানোর জন্য, চুলের সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ মাথার উপরে দিই, তাই না? আরে পাগলা, মাথা কি ধান ক্ষেত যেখানে সার বেশি দিবা ধান গাছ একটা থেকে 10টা 10টা করে ধান গাছ বের হবে? হবে নাকি? মনে রাখবা, একটা চুলের জন্য একটা করে গোড়া আছে, মূল আছে ত্বকের নিচে। কখনো যদি মূলটা উঠে যায় তাহলে আর চুলটা কখনোই গজাবে না। এখন যদি এমন হতো, যেমন আমার মাথায় আগে চুল ছিল, চুল ধীরে ধীরে পড়ে গেছে, অনেক কারণেই চুল পড়ে যেতে পারে, হরমোনাল কারণ হচ্ছে প্রধান কারণ। যে আমার ফ্যামিলিয়ালি আমার বাবার মাথায় চুল কম, তাহলে আমার মাথাতেও চুল কম হবে, খুব স্বাভাবিক, রাইট? তো যদি কোনো ওষুধ দিয়ে চুলের সংখ্যা বাড়ানো যেত, তাহলে কিন্তু আমি ওষুধ দিয়ে এতদিন চুলের সংখ্যা বাড়াইতাম এবং চুল এক্সপোর্ট করতাম দেশের বাইরে, তাই না? কিছু পাঠাইতাম চুল। তাহলে এটা আসলে ভুয়া কথা। 2 নম্বর কথা হচ্ছে, চুলের গোড়ায়, এটা হচ্ছে ত্বক, মাথার ত্বক, এটা হচ্ছে চুল, চুলের গোড়াগুলো হচ্ছে এরকম। তো এই গোড়ার মধ্যে রক্তনালীর সরবরাহ থাকে, এই যে গোড়াগুলোর মধ্যে, ঠিক আছে? তো তুমি যদি কোনো রক্ত দ্বারা চুলের গোড়া সার পাঠাইতে যাও, তাহলে ওষুধটা তোমাকে খেতে হবে না ওষুধটা তোমাকে মাথায় দিতে হবে বলো তো? খেতে হবে। এখন বলতেছো যে ভাইয়া ছত্রাক হলে তাহলে কেন আমরা ত্বকের উপরে ওষুধ দিই, ওটা তো আমরা খাবো। হ্যাঁ, খাইলে ছত্রাক মরে, বাট ছত্রাক তো হচ্ছে আলাদা একটা পরগাছা টাইপের। তো যেহেতু উপরে আছে, তাহলে উপরে দিয়ে আমরা ছত্রাকটা মেরে ফেলতে পারি। তো এই যে ক্যাপ বলে, ভিটামিন বলে ক্যাপসুল বাজারে পাওয়া যায়। তো তোমরা যেটা করছিলাম, বিশেষ করে হচ্ছে আমার মায়ের ক্ষেত্রে আমি দেখেছি, আমার মায়ের মাথায় কিন্তু অনেক চুল, আমি আমার বাবার হেয়ার স্টাইল পাইছি। আমার মায়ের মাথায় অনেক চুল, এমন চুল যে আমার খালারা যখনই নানি বাড়িতে যাওয়া হইতো, আমার খালারা করতো কি, চুলগুলো কেটে দিত, আবার দেখা হলে আবার চুল কেটে দিত। এত চুল কেন? তো মায়ের চুলটা হচ্ছে আমার খালাদের কাছে একটা ফ্যান্টাসির মতো ছিল। তো মায়ের যখন চুল কমা শুরু করলো, টেনশনে বা কোনো একটা মানুষের খারাপ অবস্থা গেলে তো একটু চুল কমে, এটা খুব স্বাভাবিক। তো আব্বা করলো কি, ক্যাপসুল আনা শুরু করলো, করে ছোট বাটির মধ্যে ক্যাপসুলগুলো ফুটা ফুটা করে সুই দিয়ে, রসগুলো দিয়ে, ওখানে হচ্ছে কিছু নারকেল তেল দিয়ে মেখে মাথায় দেওয়া শুরু করলো। এখন তোমরা বলো তো, ক্যাপ খাওয়ার জন্য ক্যাপসুল না মাথায় দেওয়ার জন্য ক্যাপসুল? কিসের জন্য? খাওয়ার জন্য। খেলে তো রক্তে যাবে, রক্ত গেলে চুলের গোড়ায় যাবে। এখন বলো তো, তোমরা যদি প্রত্যেকদিন ক্যাপ কিনে নিয়ে গিয়ে এরকম করে বাইরে বাইরে হচ্ছে রস বের করে মাথায় দাও, তাহলে যারা ওষুধ কোম্পানি বা ফার্মাসিউটিক্যালস আছে, তারা তখন কী করবে? বড় বড় ক্যাপ বানাবে, ভেতরে বেশি বেশি করে রস রাখবে, মাথায় দেওয়ার ক্যাপ নামে এটা বাজারে ছাড়বে কি না? তোমরা করছো বলে কিন্তু এটা বাজারে চলে আসছে। কাজ আছে এটার? কোনো কাজ নেই। শ্যাম্পু আমরা কেন দিই? চুলগুলোকে একটু হচ্ছে বাইরে যে আঠা ময়লা এগুলো তুলে ফেলার জন্য। শ্যাম্পু দিয়ে কখনো চুল মজবুত হয় না, শ্যাম্পু দিয়ে চুলের গোড়া কখনো মজবুত হয় না, চুল কখনো বাড়ে না। বাড়ে? বাড়ে না। তো এখন বলো তো, তোমাদের মনের মধ্যে যে কনফিউশনগুলো ছিল এগুলো দূর হয়েছে কি না? নেক্সট টাইমে কি এই পাগলামিগুলো করবা তোমরা? তাহলে শ্যাম্পু আমরা কেন দিব? ময়লা দূর করার জন্য। কন্ডিশনার আমরা কেন দিব? চুলগুলো একটু মোলায়েম রাখার জন্য। শ্যাম্পু, তেল, এগুলা কখনো চুলের সংখ্যা বাড়ানোর জন্য, চুলের বৃদ্ধি ঘটানোর জন্য আমরা করব না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? লাখ লাখ টাকা বাঁচিয়ে দিলাম তোমাদের লাইফ থেকে, সিরিয়াসলি। চুলের দাম, শ্যাম্পুর দাম বা চুলে লাগানো তেলের দাম হাজার হাজার টাকা দাম, 1-2 টাকা এগুলো পাওয়া যায় না। তাহমিনা কাক্কার নাসির বলেছ, তার মানে 1 ডিব্বা ক্যাপসুল নষ্টই করলাম। জি, আপনি নষ্ট করেছেন। তাহলে ওইটা খেতে হবে। আমি তো তেলের সাথে দিতাম, ইশরাক জাহান মায়া। হ্যাঁ, এখন ওইটার মায়া ত্যাগ করতে হবে। ছোটবেলায় ডিম দিত মাথায়, আরনি হোসেন বলতো না মাথায় পুষ্টি কমে গেছে, প্রোটিন কমে গেছে। ডিমে দিত অনেক প্রোটিন পুষ্টি, এদের ডিম ভাঙা মাথায় দিত। পেঁয়াজের রস কখনো চুলের বৃদ্ধি ঘটায় না, বরং পেঁয়াজ খাও কচকচ করে, তাতে কিছু লাভ হতে পারে। ঠিক বলছি? আচ্ছা, ও আরেকটা কথা বলি,
কিছুক্ষণ পরে বলতেছি ডিম নিয়ে একটা, তুমি আমাকে মনে করাই দিবা, ঠিক আছে? এখন বললে পুরো গল্প হয়ে যাবে একটা না। আচ্ছা, এটা হচ্ছে একটা পুষ্পাক্ষ। প্রিয় স্টুডেন্ট দেখো, এটা হচ্ছে পুষ্প অক্ষ, মানে গাছের একটা ডাল বা কিছু একটা যেটার উপরে পুরো ফুলটা থাকবে। কিছু বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে পুষ্প অক্ষ। দেখো পুষ্প অক্ষের উপরে পুরা ফুলটা একসাথে একটা মাত্র ফুল, তাহলে এটা কি ফুল? একক ফুল। যদি এমন হতো পুষ্প অক্ষের উপরে এমন করে আছে, এদিকে একটু ফুল বাইরে হয়েছে রজনীগন্ধার মতো, এদিকে একটু ফুল, এদিকে একটু ফুল, এদিকে একটু ফুল, এদিকে একটু ফুল, এটাকে আমরা কি বলবো? একক ফুল নয়, এটা গুচ্ছ ফুল, তাই না? কি ফুল? গুচ্ছ ফুল। বাট এটা হচ্ছে একক ফুল। দেখো পুষ্প অক্ষের উপরে পুরো ফুলটা একসাথে একটা হিসেবে কাজ করছে, চারপাশে দল, মাঝখানে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এই যে এখানে হচ্ছে পুংস্তবকগুলো আছে। তাহলে একক ফুল বুঝতে পারছো তোমরা? সব ফুল একসাথে থাকবে, আর এগুলো গুচ্ছ 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 করে আছে। তো কখনো যদি এমন হয় যে রাজীব ভাই শুধু অনলাইনে অনেক টাকা নিছে, প্রত্যেক মাসে মাসে 1,000 করে টাকা নিছে, এই ফিল্ডটা যদি আসে, তাহলে মনে করবা রাজীব ভাই প্রত্যেক মাসে মাসে 1,000 টাকা করে বাঁচাই দিছে। রাজীব ভাই নিচে হচ্ছে 6 থেকে 8 মাস কিংবা 10 মাস টাকা, কিন্তু রাজীব ভাই পুরো লাইফ লং তোমার টাকা বাঁচিয়ে দিয়েছে। শুধু লাইফ লং বাঁচিয়ে দিয়েছে তা না, তুমি তোমার বাচ্চা কাছে, তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে গিয়ে দাওয়াতি কাজ করবা, যেটা করো না এটা ব্যাখ্যা আসলে এটা, তাহলে কি হবে? তাহলে আরও লাখ লাখ কোটি কোটি টাকা বেঁচে গেল, তাই না? সারা জীবন আমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, উপবৃত্তিযুক্ত তোমরা তো জানোই কি জিনিস, আমি আর কি পড়ামো এগুলা। দেখো এটা হচ্ছে পাপড়ি। কিসের পাপড়ি? জবা ফুলের পাপড়ি। ওকে, জবা ফুলের পাপড়ি। তো এই জায়গাতে কিছু এরকম থাকে, সবুজ সবুজ, এগুলো হচ্ছে পুষ্পপত্র বলা যায়, কারণ এগুলো পাতা, ফুলের পাতা। এটাও কিন্তু পুষ্পপত্র, ফুলের পাতার মতো। তো এখানে দেখবা আরো ছোট ছোট পাওয়া যায়। তো এই যে এগুলাই হচ্ছে, এটা যদি বৃত্তি হয় তাহলে এগুলো হচ্ছে উপবৃত্তি। উপবৃত্তির নাম শুনে আবার অনেকে ভাবতেছে যে টাকা পয়সা পাওয়া যায় কিনা এগুলো বিক্রি করলে, এমন ভাবছো নাকি? এগুলো হচ্ছে উপবৃত্তি, তাহলে ফুলগুলো হচ্ছে উপবৃত্তিযুক্ত। ক্লিয়ার? তাহলে এটাও শেষ সাধারণত। এবার আমরা স্পেশাল জিনিসে চলে আসি। তোমরা তো হচ্ছে পুষ্প সংকেতটা দেখছো না? তো পুষ্প সংকেতটা আমি হচ্ছে আমার মতো করে একটু ভুয়া চিত্র দেখাই। দেখো, তুমি যদি কখনো জবা ফুলটাকে কাটো, এই জায়গায় ভালো করে দেখো প্রিয় স্টুডেন্ট, এই বরাবর যদি কাটো কি কি তুমি পাবা? একটা জবা ফুলকে তুমি যদি এই লাইন বরাবর কাটো কি কি পাবা? প্রথম যেটা হবে, তোমাকে কিন্তু উপবৃত্তিগুলো কাটতে হবে, রাইট? কি কাটতে হবে? উপবৃত্তিগুলো। কয়টা উপবৃত্তি পাবা তুমি? 5টা পাবা। তাহলে উপবৃত্তিগুলোর আমরা 5টা ছবি অ্যাড করি। যারা যত বাইরের দিকে থাকবে তারা তত হচ্ছে কম রঙিন হবে। এগুলো সবুজ বর্ণের, এই যে বৃত্তিগুলো সবুজ বর্ণের। তো আমরা যখন ছবিটা আর্ট করব, পুষ্প সংকেতটা আর্ট করবো আমরা, পুষ্প প্রতীক। এটা হচ্ছে সংকেত, এইটা হচ্ছে প্রতীক। মানে এই ছবিটা দেখে আমি বুঝতে পারবো আসলে কি জিনিস। দেখো পুরো ফুলটা দাঁড়িয়ে আছে কোনটার? এই পুষ্প অক্ষের উপরে, তাই না? তো আমরা প্রথমে এটা দিলাম যে এটার উপরে আসলে পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে।
তো আমরা একটা অংশ কিন্তু পেলাম। এরপর আমরা কি করলাম, ফুলটা আছে আমরা কাটলাম, কাটার পর আমরা কি পেলাম, প্রথমে আমাদের ছুরিটা চলে যাবে হচ্ছে এই যে এগুলোর উপর দিয়ে, দেখছো? তার মানে চারপাশ জুড়েই আছে 5টা, ধরা যাক 5টা আছে, এবং কোনোটার সাথে যুক্ত নয়, কোনোটার সাথে যুক্ত নয়, তার মানে এইভাবে আছে। এইভাবে আছে, রাইট? এখান থেকে ফুলটা বাইরে হয়েছে। এখান থেকে ফুলটা বাইরে হয়েছে, দেখো কেউ কারোর সাথে যুক্ত না, আলাদা আলাদা। তাহলে আমরা একটা পেলাম, 2টা, 3টা, 4টা, 5টা। আমরা এগুলো কোনো দাগাদাগি করবো না, ওকে? এরপরে ছুরিটা কার উপর দিয়ে যাবে, উপবৃত্তির উপর দিয়ে প্রথমে গেল। উপবৃত্তি মানে হচ্ছে ইপিকেলিক্স, কয়টা, 5টা, এবং সবগুলো উন্মুক্ত। প্রি স্টুডেন্ট, এই ছবিটা এটা কি দেখা যাচ্ছে? এই যে দেখো ইপিকেলিক্স 5 আমি লিখে রাখছি, এবং দেখো 5-এর পাশে কিন্তু ব্র্যাকেট লিখি নাই। যদি ব্র্যাকেট লিখতাম তাহলে বোঝা যেত যে সবাই একসাথে যুক্ত অবস্থায় আছে। দেখো যেহেতু কেউ কারোর সাথে যুক্ত নাই, ফাঁকা আছে, এই জন্য কিন্তু আমি এখানে ব্র্যাকেট দেইনি, ওপেন। ওকে, 2। এবার চলে যাই আমরা কাটি, যদি এবার বৃত্তির উপরে কাটবো। বৃত্তি কয়টা, 5টা। 1, 2, 3, 4, 5। আমি একটু অন্য কালার দিয়ে অ্যাড করি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তার মানে আমি যখন ছুরি চালাইলাম, প্রথমে এইটার উপর দিয়ে গেল, এই যে এগুলা, তারপরে এই যে এইগুলা বৃত্তিগুলোর উপর দিয়ে কাটা যাবে। তার মানে দেখো পরে আমরা বৃত্তি পেলাম, ধীরে ধীরে আমরা ভেতরে যাব। ওকে, তো এগুলা কেমন আলাদা করে দেওয়ার জন্য আমরা এই দাগ দিলাম। তাহলে বৃত্তিগুলো এইভাবে দেখানো হয়। তাহলে যখনই তোমাদের বলবে পুষ্প সংকেত আসলে কি জিনিস, পুষ্প সংকেত হলো আসলে দেখানো যে কোনটা কি কি অবস্থায় আছে, কিভাবে আছে। পুষ্প প্রতীকটা কি জিনিস, যে আমরা যদি কেটে ফেলি তাহলে কিসের পর আমরা কিভাবে সজ্জিত আছে এটা দেখতে পাবো। বইয়ে যে সংজ্ঞাটা আছে তোমরা সংজ্ঞাটা দেখে নিবা, বাট প্রতীকটা কিন্তু এটাই, যে আমরা কাটলাম, কাটার পর কিসের পর কি পাবো এটা। ওকে, এবার চলে যাব আমরা কি, এই যে দল কাটবো এবার পাপড়িগুলা, কারণ পাপড়ির ভেতরে তো গর্ভাশয়টা থাকে, তাই না? তাহলে উপবৃত্তি কাটলাম, তারপর কি কাটলাম, বৃত্তি কাটলাম, আর পাপড়ি। টেস্ট এবার আমরা পাপড়ির ছবিগুলো আর্ট করি। লাল পেনটা দাও তো। লালটা আমার কাছে আছে। তাহলে আমরা পাপড়ি পেলাম 5টা, 1, 2, 3, 4, 5। তো তোমরা তো জানোই যে জবা ফুলের ক্ষেত্রে পাপড়িগুলো হচ্ছে টুইস্টেড। পাপড়িগুলো কি টুইস্টেড, মানে পাকানো, মানে পেঁচানো। পেঁচানো মানে কি, এইটা নিচে চলে গেছে, এইটার এক মাথা এইটার নিচে চলে গেছে, এইটার এক মাথা এইটার নিচে চলে গেছে, এটার এক মাথা এইটার নিচে, এইটার এক মাথা এইটার নিচে চলে গেছে। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দাও, আমি আসতেছি। পরীক্ষা শুরু হয়েছে, খাবার কখন নিয়ে যাবো ক্লাস শেষ করে? আর আধা ঘন্টা লাগবে, 20 মিনিট। হুম, ওকে, ঠিক আছে। হ্যাঁ, পরীক্ষায় কি এই চিত্র আর্ট করতে হবে? যে জি, আর্ট করতে হবে, তবে এডমিশন এগুলো লাগে না। পাপড়ির ভিতরে গর্ভাশয় থাকে, জি।
পাপড়ির ভেতরে, একবার সব কিছুর ভেতরে থাকবে গর্ভাশয়। ভাইয়া এখানে ক্যালিক্স তো দুইটা দেখা যাচ্ছে, কোথায় ক্যালিক্স দুইটা দেখতে পাচ্ছ তোমরা? ক্যালিক্স 5টা দেখা যাচ্ছে, এই যে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, রাইট। আর এগুলো হচ্ছে ইপিক্যালিক্স, একবার বাইরেরটা, উপবৃত্তি। বৃত্তাংশ আর পাপড়ি কি একই? না। বৃত্তাংশ মানে হচ্ছে বৃতির অংশ। বৃতি কোনটা? এই যে প্রথমে উপবৃতি কাটবো, তারপর বৃতি, এই যে এটা, এই সবুজটা, এই যে এগুলো হচ্ছে বৃতি। তাহলে এটা একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ, এটা একটা, এটা একটা। তো বৃত্তাংশ থেকে একটা জিনিস আমরা এখনো আর্ট করি নাই, সেটা হলো দেখো, উপবৃত্তিগুলা পরস্পরের সাথে যুক্ত না থাকলেও বৃত্তিগুলা বা ক্যালিক্সগুলা পরস্পরের সাথে যুক্ত থাকে, তাহলে আমরা যুক্ত করে দেব। যুক্ত করা মানে এইরকম করে আমরা দিব না, আমরা একটু সুন্দর করে দিব, এই জন্য আমরা এরকম করে দিলাম। এরকম করে আমরা দিব না, সুন্দর করে দেওয়ার জন্য আমরা এইভাবে দিব, একটু হচ্ছে ইউ আকৃতির, এরকম ইউ আকৃতির। একটু ইউ আকৃতির, ক্লিয়ার? তাহলে দেখো, এগুলো যুক্ত নাই, এগুলো যুক্ত আছে। কথা শেষ। জিনিসগুলো নিয়ে আরও অনেক কথা বলা যায়, তো আমি আজকে বেসিকটা পড়াই। পড়ানোর পর একটা ধারণা পাবা, এরপর তোমরা বইটা পড়া। পড়ার পর যত প্রবলেম থাকবে আমরা ফেব্রুয়ারি 1st উইকে ইনশাল্লাহ আমরা আরও ডিটেইল পড়বো। কথা যখন দিয়েছি হয়তো বা তখন 5টা 6টা ক্লাসও নিতে হতে পারে, বাট ডাজেন্ট ম্যাটার, আমরা ভালো করেই পড়বো, ঠিক আছে? আজকে কিন্তু আমি একটা বেসিক ধারণা দিচ্ছি। আচ্ছা, এবার আমরা কোথায় গেলাম? পাপড়ি কাটবো, ছুরি চালাচ্ছি, এখন পাপড়িতে চলে গেছে আমাদের ছুরি। তাহলে পাপড়ি কয়টা পেলাম? 5টা, এবং পাপড়িগুলো কেমন? পেঁচানো একটার সাথে একটা, এই যে দেখো। তাহলে পাপড়ির ছবিগুলো আমরা আর্ট করি, এবার কালো করে দিই এগুলো। এখন অনেকেই ভাবো যে আচ্ছা, এগুলো তো আমরা এইভাবে দিতে পারতাম, তাহলে কেন আমরা এইভাবে দিচ্ছি? কেন আমরা এইভাবে দিচ্ছি, তাই না? যে আমরা তো একটা দাগ দিতে পারতাম না, দাগ দিলে হবে না, কারণ এগুলো পাতার মতো নয়। এগুলা একটু, যদি আমরা প্রস্থচ্ছেদ করি আমরা এইরকমই পাবো। প্রস্থচ্ছেদ করলে কেমন পাবো? এইরকমই পাবো, যে প্রান্তগুলো সরু, মাঝখানটা একটু চওড়া। এই জন্য কিন্তু আমরা ছবিগুলো ওইভাবেই দিয়েছি। এখানে কোনোটাই ভুয়া জিনিস না, কোনোটাই ফেক জিনিস না, একবারে নিখুঁত জিনিস। তুমি একটা পাপড়ি কাটো, কাটলে দেখতে পাবা যে এইরকমই এগুলা দেখতে, প্রান্তগুলো সরু আর মাঝখানটা একটু চওড়া, ঠিক আছে? নারকেল গাছের তো তোমরা হচ্ছে পাতা দেখছো না? নারকেল গাছের পাতাগুলো কেমন? মানে এই পাতাগুলো না, নারকেল গাছের যে মূল যে শিরাটা আছে, দেখবা যদি কাটো তাহলে দেখবা যে মাঝখানটা মোটা, এরকম দুই প্রান্তগুলো সরু। দেখছো না নারকেল গাছের? দেখছো? আচ্ছা প্রিয় স্টুডেন্ট, দেখো আমরা কিন্তু এপিক্যালিক্স একটা 5টা পেলাম, এই যে বাইরে। কেউ কিন্তু এইরকম না, কেউ যুক্ত না। ক্যালিক্স বা বৃতি, বৃতি পেলাম আমরা 5টা, এবং সবগুলো দেখো এই যে ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে এরা হচ্ছে পরস্পর সংযুক্ত বা যুক্ত। এরপর আমরা পেলাম ক্যালিক্স, সরি করলা। করলা মানে হচ্ছে দল বা পাপড়ি। করলা পেলাম, দল বা পাপড়ি। এই যে দেখো করলাগুলা কেমন পেঁচানো, মানে জাস্ট পেঁচিয়ে দিছি আমরা, টুইস্টেড করে দিছি, পাকায় দিছি, রাইট? এই যে দেখো একটা করে প্রান্ত ভেতরে, একটা করে প্রান্ত ভেতরে, এই প্রান্তটা দেখো ভেতরে, একটা বাইরে একটা ভেতরে। ওকে, ঠিক আছে। এবার চলে আসি আমরা, এইটা হচ্ছে অ্যান্ড্রো, অ্যান্ড্রোশিয়াম। অ্যান্ড্রো মানে হচ্ছে পুরুষ, অ্যান্ড্রয়েড মানে কি? পুরুষের মতো, রাইট? আর গাইনেকয়েড মানে হচ্ছে ফিমেলের মতো।
এই যে জিটি হচ্ছে গাইনেসিয়াম, অ্যান্ড্রোসিয়াম, গাইনেসিয়াম, তার মানে এটা পুরুষ বা পুং স্তবকগুলোর কথা বোঝাচ্ছে। গাইনেসিয়াম বলতে স্ত্রী স্তবকগুলো বোঝাচ্ছে। তাহলে এখন আমরা ছবিটা একটু এখানে দেখি। এই যে দেখো, আমি একটু এগুলা মিশাই ফেলি। তাহলে এটা কি, এটা পুরোটাই কিন্তু স্ত্রী স্তবক। দেখো গর্ভাশয় মানে যেখানে গর্ভটা ধারণ করে, জল থাকে যেখানে জলাশয়, গর্ভ যেখানে থাকে গর্ভাশয়। এটা হচ্ছে দণ্ড, গর্ভদণ্ড, আর এগুলো হচ্ছে গর্ভমুণ্ড। 1টা 2টা 3টা 4টা 5টা, ক্লিয়ার? আর এই যেখানে দেখো কি বলে, আচ্ছা পুং স্তবকগুলো কেমন, এই যে এখান থেকে এরকম করে উৎপন্ন হয়। ওকে, কোথা থেকে উৎপন্ন হয়? গর্ভদণ্ড থেকে উৎপন্ন হয়। তো এখন আমরা পুং স্তবক যাব, তার মানে এটা কাটলাম, এটা কাটলাম, তো গর্ভাশয়টা তো মাঝখানে থাকে, এটা কাটার আগে কিন্তু এটা কাটা পড়বো, রাইট? এটা যদি আমরা নিচে নামাইতাম তাহলে তো আগে এটা কাটা যেত, তাই না? তারপর তো আমরা এটাতে চলে যেতাম। তো এবার আমরা এটা কাটি, দেখতে পাবো এরকম একটা বৃত্তাকার। এই যে এগুলো চারপাশ জুড়ে আছে, দেখো ওখানে একটা আলফা চিহ্ন দেওয়া আছে। আলফা চিহ্ন মানে হচ্ছে অসংখ্য, মানে সংখ্যার এটা বলা নাই, কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, অনির্দিষ্ট সংখ্যা। ক্লিয়ার? আমি অনেকগুলো ছবি অ্যাড করে দিয়েছি। তাহলে দেখো আমরা অ্যান্ড্রোসিয়ামে চলে গেলাম। এখানে একটা স্পেশাল কথা আছে, দেখো উপরে একটা কিন্তু দাড়ি দেওয়া আছে, এর মানে হলো ক্যালিক্স বা পাপড়িগুলা এবং এই পুং স্তবকগুলা এরা পরস্পরের সাথে কি থাকে, যুক্ত থাকে। তার মানে যুক্ত করে দিতে হবে আমাদের। দলের সাথে মানে করলার সাথে আমাদের পুং স্তবকটা যুক্ত করে দিতে হবে। পুং স্তবকটা আমরা যুক্ত করে দিলাম। এখানে শুধু আমি ছোট্ট একটু কথা বলি, সেটা হলো দেখো আমরা সংকেতটা যখন লিখেছি, জবা ফুলের পুষ্প সংকেত বা ফুলের সংকেত, এই যে দেখো আমরা এখানে একটা জিনিস দিয়েছি, তোমরা তো জানো এইটা হচ্ছে আয়নার মতো দেখতে। তুমি যদি এখানে হ্যান্ডেলটা ধরো, এটা একটা আয়না, তার মানে হচ্ছে এটা ফিমেল বোঝাচ্ছে, রাইট? এটা ভ্যানাসের আয়না বলা হয় এটাকে। তো এটা হচ্ছে একটা আয়না যেটাতে ছবি দেখতে পায়, তার মানে এটা হচ্ছে ফিমেল বোঝাচ্ছে, স্ত্রী বোঝাচ্ছে। এটা কি, এটা তরবারি টরবারি এই টাইপের বল্লম টল্লম বর্ষা টর্ষা বোঝাচ্ছে, রাইট? সব এগুলো কিন্তু গ্রিক মাইথোলজি থেকে আসছে। তার মানে এটা পুরুষ বোঝাচ্ছে, এটা স্ত্রী, এটা পুরুষ। বাট যদি কখনো আমরা এই বৃত্ত দুইটা এইটার এটা এক করে দিলাম, তাহলে বাকি রইল এইটা, তাহলে এরকম, রাইট? তার মানে কি বোঝাচ্ছে, পুরুষ এবং স্ত্রী মিলিত অবস্থায় আছে। এই ফুলটার ক্ষেত্রে দেখো, এইটা হচ্ছে স্ত্রী স্তবক আর এটা হচ্ছে পুং স্তবক। তার মানে হলো, তার মানে কি, পুরুষ এবং স্ত্রী মিলিত অবস্থায় আছে। তার মানে এটা কি, উভলিঙ্গ না একলিঙ্গিক ফুল? উভলিঙ্গিক ফুল। তাহলে যে কোনো একটা ফুলের তুমি যখন সংকেত লিখবা, তখন তোমাকে কিন্তু বোঝাতে হবে যে এটা উভলিঙ্গিক না একলিঙ্গিক। দেখো আমরা এটা উভলিঙ্গিক দিয়েছি জবা ফুলের ক্ষেত্রে, যেহেতু বইতে মাত্র 2টা, এটা ধান গাছের ক্ষেত্রে বা ঘাসের একটা বা পোয়াশির একটা পুষ্প সংকেত আছে, আর একটা হচ্ছে জবা ফুলের আছে। তাহলে আমরা একটা পড়তেছি, আর একটা পড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। তোমরা যদি না বোঝো, এটা আমি আবার পড়াবো, রাইট? এরপর দেখো এই যে এটা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি এই ফুলটাকে কেন্দ্র থেকে কিন্তু কাটা শুরু করি, কেন্দ্র থেকে যদি আমি এই পাশে কাটি, দেখো একটা পার্ট পাবো, এই পাশে কাটলে আমি একটা পাবো, এই পাশে কাটলে একটা, মানে বহু প্রতি সম বোঝাচ্ছে। বোঝা গেল? বহু প্রতি সম বোঝাচ্ছে, মানে কেটে কেটে বিভিন্ন সমান একাধিক খণ্ডকে ভাগ করা যায়।
আমরা যদি কাটি, কেন্দ্র থেকে কাটা শুরু করি, কেকের মতো স্লাইস করি, পিজার মতো, তাহলে আমরা সমান সমান একাধিক খণ্ড পাবো, দুইয়ের বেশি খণ্ড পাবো, বহু প্রতিসম। এই যে দেখো, এটা বৃত্ত, মাঝখানে কেটে কেটে বোঝাইছে যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, মানে একাধিক ভাগ বা বহু প্রতিসম বোঝাচ্ছে, রাইট? তার মানে কোনো কিছু আসলে ভেগ টার্ম না, সবগুলো সায়েন্টিফিক এবং সবগুলোর ব্যাখ্যা আছে। তোমরা কি বুঝতে পারছো? আমি একটা 3 মিনিটের ব্রেক নেই, 3 মিনিট ব্রেক। 3 মিনিট পর দেখা হচ্ছে, একটু হাঁটাচলা করো, এটাই আমাদের লাস্ট ব্রেক। আমরা 5-10 মিনিট পড়বো, তারপর ইনশাল্লাহ শেষ করব। টাইম আপ, টাইম এখন উপরে। আচ্ছা, 2টা প্রশ্ন আসছে যে পুষ্পাক্ষটা একটু বলে দিয়েন। এইটা কেন আমি উপরে লিখেছি? এটা আসলে পুষ্পাক্ষ বা মাতৃ অক্ষ। মাতৃ অক্ষ। প্রিয় স্টুডেন্ট, দেখো কেন এইটা আমি উপরে দিয়েছি। প্রশ্ন, ফুলটা তো নিচে আছে এই অক্ষটা, তাই না?
মানে এই জিনিসটা তো নিচে আছে, এই যে এইটা তো নিচে আছে, তাহলে কেন আমি এটা উপরে দিয়েছি? তো বলো তো তোমরা আমাকে এটা। সেটা হলো এই জিনিসগুলার খাবার যত কিছু আছে, প্রোটিন বা বজ্র পদার্থ বা যে কোনো ধরনের জিনিস কোত্থেকে আসে? শূন্য থেকে আসে না, বাতাস থেকে আসে না, এ পাঠায় আসলে, এ ধারণ করে রাখছে না। তাহলে সবার আগে কে? এ না? তাহলে সবার আগে যদি এ হয় তাহলে তাকে আমরা নিচে দিব না উপরে দিব? আমরা এখানে দিব। যে প্রধান সে তো সবসময় উপরে থাকে, এই জন্য আমরা এই জিনিসটাকে উপরে দিয়েছি। এইটা হলো প্রধান ব্যাখ্যা। ভেগ ব্যাখ্যা বা ভেগ টার্মটা আমি আরেকটু তোমাদের বলি, যেটা তোমরা শুনলে খুশি হবা। সেটা হলো জবা ফুল যেহেতু এইভাবে থাকে, তাহলে ফুলটা নিচে অক্ষটা উপরে। এই যে দেখো, ফুলটা নিচে অক্ষটা উপরে। এটা হচ্ছে ভুয়া টার্ম, বলার জন্য বলা। বাট এটাই প্রধান, এইটাই খাবার টাবার সব কিছু দিচ্ছে, এর উপরে সবাই আছে। তার মানে এই হচ্ছে প্রধান। প্রধান হলে তো উপরে থাকবেই মাতৃ অক্ষ, বা এটা হচ্ছে মাতৃ গাছের প্রধান জিনিসটা, যেটার উপর ফুলটা দাঁড়ায় আছে। রাইট? আরেকটা প্রশ্ন ছিল, ভাইয়া কিছু আপনি ছোট করে দিলেন, কিছু দিলেন বড় করে, আবার ছোট আবার বড়, তার মানে কি? দেখো তো এখানে বইয়ের ছবিতে কিন্তু নাই, তারপর আমি দিয়ে দিচ্ছি, তোমরা আবার মাইন্ড করো না। আমি যদি একটা বৃত্ত বানাই এখানে, তার এগুলাকে করে দেখো একটা বৃত্ত হচ্ছে, রাইট? হচ্ছে কি না? এটা একটা বৃত্ত, ঠিক না? আর একটা বৃত্ত কি, এইটাকে কেন্দ্র করে যদি করি, মানে এগুলোকে যদি পরিধি ধরি, তাহলে আরেকটা বৃত্ত হচ্ছে কি না? তার মানে হলো এই যে ছোট ছোট পরাগধানী বা এই যে এই জিনিসগুলা, কিছু ছোট কিছু বড়, মানে দুই স্তরে সজ্জিত থাকে, দুই বৃত্তে সজ্জিত থাকে। এই প্রধান যে গর্ভ দণ্ডটা থাকে, এর চারপাশে ঘিরে কিছু ছোট 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 ছোট, এরপর কিছু বড় 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 বড়। বোঝা গেল? তার মানে কিছু ছোট ছোট কিছু বড় বড়, এই জন্য দুটো দেওয়া হয়েছে ওখানে। তার মানে এখানেও ব্যাখ্যা আছে, এগুলোও শূন্য থেকে আসে নাই। ওকে। আর একটা প্রশ্ন, সেটা হলো কেন আমি এই জিনিসটার সাথে এইটা যুক্ত করে দিলাম? কেন আমি করলার সাথে অ্যান্ড্রোসিয়াম যুক্ত করে দিলাম? এটা তোমাদের প্রতি আমার প্রশ্ন থাকবে। তোমাদের প্রতি আমার প্রশ্ন থাকলো, সেটা হলো কেন অ্যান্ড্রোসিয়াম বা এই জিনিসগুলোর সাথে আমরা এইটাকে যুক্ত করে দিয়েছি? তোমরা একটু বলো তো এটা কমেন্ট বক্সে, আমি এটা তোমাদের কাছ থেকে জানতে চাই। আচ্ছা, আমরা এখন শেষ করি। এখন সবার এটাও কাটা শেষ, তার মানে এখন এইটা কাটবো না, মাঝখানেরটা। তো মাঝখানেরটা যদি কাটি, কি পাবো আমরা? কি পাবো এখন? এখন আমরা পাবো হচ্ছে গর্ভাশয়। এই যে গর্ভাশয়, গর্ভাশয় হচ্ছে দুই ধরনের হতে পারে। এদেরটা আসলে হচ্ছে অক্ষীয়, আর একটা হতে পারে মুক্ত মধ্য। দুই ধরনের গর্ভাশয় আমি এখন তোমাদের দেখাচ্ছি। প্লাসেন্টেশন সেদিন আমি পড়িয়েছিলাম। মুক্ত মধ্য যদি হয় তাহলে এটা একটা অক্ষ, এই অক্ষটার হবে কি, যে অক্ষ থেকেই প্লাসেন্টা, এই যে প্লাসেন্টা, এটা এইরকম। মানে মধ্য অক্ষ থেকে উৎপন্ন হয়েছে প্লাসেন্টাটা, এবং মুক্ত, মুক্ত মানে সবগুলো মিলে একটা ঘর, এদের সাথে এদের সংযুক্তি আছে, যোগাযোগ আছে। বাট আমি আরও একটা ছবি দিয়েছিলাম, সেটা হলো এই মাথাটা তোমরা আগের ক্লাসটার সাথে ম্যাচ করে দেখো, একসাথে করে দিছি। তার মানে এদিকে আছে, এদিকে আছে, এটাকে বলা হয় অক্ষীয়। আগে যখন আমি খুলে রাখছিলাম, এটা কি ছিল? মুক্ত মধ্য বা ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশনের উদাহরণ, তাই না? বাট যখনই আমি আলাদা আলাদা প্রকোষ্ঠ তৈরি করে দিছি, এটা একটা ঘর, এটা একটা ঘর, তখনই হয়ে গেছে অক্ষীয়, মানে অক্ষ থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু এগুলোর সাথে এগুলোর কোনো যোগাযোগ নাই। তাহলে দেখো আমরা এখন কি করব, ঘর বানাই দিই আমরা, দিলাম। তাহলে যে এক অক্ষ থেকে উৎপন্ন হচ্ছে, দেখো এই যে ঘর দ্বারা এগুলো আলাদা। তার মানে যে মূল অক্ষ, এটা একটা অক্ষ এরকম দণ্ডাকার,
এখান থেকে উৎপন্ন হচ্ছে এবং কাউরের সাথে দেখো কাউরের যোগাযোগ নাই, ঘরগুলো আলাদা আলাদা, ঠিক কি না? তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কি না? আগের ক্লাসটা যদি ঠিকঠাক করতা এবং ঠিকঠাক যদি নোটটা দেখতা তাহলে বুঝতে পারতা। তোমরা এখন বলো তো তোমরা বুঝতে পারছো কি না? এক্সাইল প্লাসেন্টেশন, ওই যে আমরা এক্সকে কি দিব, গোলাপ দিব, কারণ এক্স এখন ঘরের বউ হয়ে গেছে, তাহলে তার ফুলে আমরা কি দিব, জবা দিব। এক্সকে আমরা গোলাপ দিব না, তাহলে এক্সাইলের উদাহরণ গোলাপ নয়, এক্সাইলের উদাহরণ কি, জবা। এক্সাইল মানে কি, এক্সিস, অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল মানে হচ্ছে অক্ষীয়। আসফিয়া রহমান লিখেছো বুঝছি ভাই, এখানে একজন হাহা রিয়েক্ট দিয়েছো, কে ইনি? ইনি হচ্ছে নুজহাত ইসলাম নির্জন। হাহা রিয়েক্ট দেওয়ার কারণ কি এখানে? মানে তুমি তার বোঝায় খুব খুশি হয়েছো, নাকি তুমি তার বিষয়টাকে পাত্তায় দাও? পুংকেশর যে দণ্ডের সাথে যুক্ত সেই দণ্ডটা আবার পাপড়ির সাথে যুক্ত। পুংকেশর যে দণ্ডের সাথে যুক্ত সেই দণ্ডটা আবার পাপড়ির সাথে, জেসমিন ইসলাম বলেছে, জেমিমা ইসলাম। কণ্টকিত মানে কাটা আছে। আচ্ছা আমি ওটা ব্যাখ্যায় চলে আসছি, আমরা কিন্তু শেষে চলে আসছি। প্রিয় স্টুডেন্ট দেখো, এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে প্রধান জিনিস, এই হচ্ছে জবা ফুলের পুষ্প প্রতীক, এটা হচ্ছে প্রতীক, আর এটা হচ্ছে সংকেত। এখন প্রধান জিনিসটা আবার আমি দেখাই, সেটা হলো দেখো গাইনিসিয়ামের নিচে একটা দাগ দেওয়া আছে, এর মানে কি? এর মানে হচ্ছে এটা অধিগর্ভ। এই যে এখানে দাগ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে অধিগর্ভ, মানে সুপেরিয়র। অধিগর্ভ বা সুপেরিয়র, ক্লিয়ার? মানে বোঝাচ্ছে কি, মানে হচ্ছে দেখো এটা হচ্ছে মাতৃ অক্ষ, এরপর হচ্ছে উপবৃত্তি, তারপর হচ্ছে বৃত্তি, তারপর দেখো দলমণ্ডল, তারপর এগুলা, তারপর দেখো সবার উপরে হচ্ছে গর্ভাশয়, তাই না? সবার উপরে কি, গর্ভাশয়। তার মানে এই দাগটাতে বোঝানো হয়েছে দুনিয়ার সব কিছুর নিচে সবার উপরে কি, এই জি বা গাইনেশিয়াম। গাইনেশিয়াম মানে তো মেয়ে বা গর্ভাশয়, তাহলে সব কিছুর উপরে কি, গর্ভাশয়। তাহলে মাইনাসটা বা নিচে যে দাগটা দেওয়া হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে, মানে বোঝানো হয়েছে, আন্ডারলাইন মানে হলো জির নিচেই সব, জির নিচে সব, জিটাই উপরে, মানে গর্ভাশয়টা সবার উপরে। তো গর্ভাশয় যদি সবার উপরে হয় তাহলে আমরা অধি বলি এটাকে। গর্ভাশয়টা যদি নিচে হতো অধো বলতাম। উপরে মানে অধি বা সুপিরিয়র, নিচে যদি হতো তাহলে অধো বা ইনফিরিয়র লিখতাম, তাই না? তাহলে মাইনাসটা দ্বারা কি বোঝাচ্ছে, নিচে, আন্ডারলাইন দ্বারা মানে সব নিচে, জিটাই উপরে। দেখো এখানে সব নিচে, জিটাই উপরে, যেটা উপরে থাকে দেখো সেটা মাঝখানে চলে আসছে ছবিতে, কেন প্রস্তুত সেট করছি, এটা করে আমরা এই জিনিসটা পাইছি। ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা। আমি এখন ছবিটা মিশাই দিই, মিশাই দিলে কি আমার পাপ হবে? মিশাই দিলে কি পাপ হবে? অবশ্যই না। আচ্ছা আমি লাস্ট কয়েকটা কথা বলি। দলমণ্ডল টুইস্টেড, দেখো এই যে এগুলো কিন্তু টুইস্টেড, এগুলো দল মানে পাপড়িগুলা, এই যে একটা প্রান্ত করে ভেতরে, প্রান্ত ভেতরে, প্রান্ত ভেতরে, প্রান্ত ভেতরে, ক্লিয়ার? দল বা পাপড়িগুলো টুইস্টেড, ঠিক আছে? পুংকেশর অসংখ্য, এই যে দেখো এখানে পুংকেশর অসংখ্য লেখা আছে, পুং মানে পুরুষ, পুরুষ মানে হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম, ক্লিয়ার? তারপর বলা আছে এক গুচ্ছক, এই যে দেখো এখানে গুচ্ছাকারে থাকে, এক গুচ্ছক কোথায় থাকে, গর্ভদণ্ডে। যে পুংকেশরগুলো দেখো গুচ্ছাকারে আছে, রাইট? পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত। এটা হচ্ছে পুংকেশর, এটা দেখো যে নালিকাগুলা, এটা তো গর্ভদণ্ড, এর চারপাশ জুড়ে থাকে। এটা যদি এরকম হয়,
এখানে 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 নিচে এই পাশে উপরে সব জায়গায় তারা তৈরি হয়, মানে নালিকাগুলো যুক্ত থাকে। বোঝা গেল? নালিকাগুলো যুক্ত থাকে। পরাগধানী এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এই যে দেখো এগুলো হচ্ছে পরাগধানী, এই ছোট ছোট জিনিসগুলো। তাহলে আমি একটা ছবি অ্যাড করি, পরাগধানী অ্যাড করলাম। ভেতরে মাত্র একটা ঘর থাকে, এই যে এটা একটা ঘর, এক প্রকোষ্ঠ বা এক ঘর বিশিষ্ট। ক্লিয়ার? এবার চলে আসি পরাগ রেণু। ধরা যাক এটা একটা, এখান থেকে আমরা একটা রেণু পেলাম। তোমরা যারা এই ছবিটা পড়তো তারা জানো এটা হচ্ছে পরাগ রেণু। এটাই আসলে উড়ে গিয়ে গর্ভ দণ্ডের মাথায়, যে এখানে 5টা থাকবে, এটা আসলে উড়ে গিয়ে যে এখানে পড়ে। এই যে কণ্টক আছে, কণ্টক হলে সুবিধা কি, এখানে যদি একবার পড়ে গেঁথে যাবে, আর বের হবে না, নড়বে না বাতাসে। কোনটা? পরাগ রেণুটা, রেণুটা উড়ে যায়। এটা তো পরাগ রেণু। পরাগ রেণু থাকে পরাগধানীতে। বৃক্কাকার, এটা হচ্ছে বৃক্কাকার বা কিডনির মতো দেখতে কিছুটা, মানে এটা না, এই যে এটা হচ্ছে বৃক্কাকার। এই যে এটা, এই ছবিটা যদি আমি এরকম করে আর্ট করি, কিছুটা এরকম। বোঝা গেল? পরাগদণ্ড, পুংদণ্ড, পরাগধানী, এটা দেখতে বৃক্কাকার। এখানে থাকে পরাগ রেণু। দেখো পরাগ রেণুতে কাঁটা আছে গায়ে। এটা আমরা যখন এই মাসে 9 নম্বর চ্যাপ্টার পড়বো, এরপরে কিন্তু আমরা উদ্ভিদের প্রজনন পাবো, সেখানে গিয়ে আমরা এটা সম্পর্কে বিস্তারিত পাবো। ওকে, শেষ। অমরা বিন্যাস অক্ষীয়। এই যে অমরা বিন্যাস আমি বুঝিয়ে দিয়েছি, যে এই যে একটা অক্ষ থেকে এই যে অমরাগুলো তৈরি হয়েছে, মানে লাঠির মতো, এই যে মাঝখানে এগুলো। ওকে, এবং অক্ষীয় হলে একটাই প্রবলেম, সেটা হলো এগুলা বদ্ধ থাকে, আলাদা আলাদা প্রকোষ্ঠ থাকে। ঠিক আছে, শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে দ্রুত প্রশ্ন করো। আচ্ছা, যখনই আমরা উদ্ভিদের শারীরতত্ত্ব এই মাসে আমরা শুরু করতেছি, হয়তোবা 10টা বা 9টা ক্লাসে শেষ হয়ে যেতে পারে, গেলে আমরা কিন্তু প্রাণীবিজ্ঞান থেকে একটা চ্যাপ্টার পড়ব। তো এখন যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো প্রথম 3টা ক্লাস তো বলেছি বিএ শার্লক ইন বায়োলজি এই গ্রুপে হবে। তোমরা সবাই এই গ্রুপের মধ্যে ফ্রি ক্লাসগুলো করবা। তোমাদের যদি মনে হয় যে নেক্সট মান্থে আমি ভর্তি হব কি হব না, খুব টাফ মনে হবে কিনা, রাজীব ভাই খুব কঠিন করে বোঝাবে কিনা, এরকম যদি কনফিউশন থাকে, 3টা ক্লাস ফ্রি করতে পারো। আর যেহেতু আমাদের সিট সংখ্যা এবার লিমিটেড 2000 করা হয়েছে, তো আমার কেন জানি মনে হয় যে 2000 হয়ে যাবে। তো 2000 হয়ে গেলে তো আমি কথা যেহেতু দিয়ে ফেলছি, আর ভর্তি করাইতে পারবো না। এই জন্য তোমরা যদি বিশ্বাস থাকে, রাজীব ভাইয়ের উপর আস্থা থাকে, তাহলে আগে ভর্তি হয়ে যাওয়া। ঠিক আছে? এটার একটাই এরকম চাওয়া যে আমার স্টুডেন্টরা, হয়তোবা আমি টাকা নিচ্ছি, বাট কন্টিনিউয়াস যদি আমি তোমাদের 8 মাস 9 মাস বা 10 মাস তোমাদের সার্ভিসটা দিই, তাহলে তোমরা অন্তত হচ্ছে, আমি আজকে যে জিনিসটা বোঝাইলাম, আর একটা ক্লাসে গিয়ে আমি এই জিনিসটা আবার তখন রিপিট হবে, তখন কিন্তু আমি আবার বোঝাবো। আমি জানি যে কোন জিনিসটা আবার বলতে হবে তোমাদের, কোন জিনিসটা ছেড়ে আসছি। তো একটা স্টুডেন্টের উপর নার্সিং করলে যেটা হয় যে তার মোটামুটি পুরা বায়োলজির বেসটা কমপ্লিট করে দেওয়া হয়ে যায়। তো যেখানেই পড়ো সেখানেই হচ্ছে ফুল কোর্সটা করার ট্রাই করবা। এটা আমার কাছে পড়ার জন্য বলছি না, নইলে একটা সমস্যা আছে। এই চ্যাপ্টারে কিছু পাবা, তুমি যখন অন্য টিচারের কাছে যাবা, ওই চ্যাপ্টারে কি আমি ছেড়ে গেছি উনি কিন্তু ওটা জানবে না, ওটা নাও পড়াইতে পারে, কিংবা আবার এক্সট্রা যখন পড়াবে তখন তোমাকে বিরক্ত করবে, তুমি তো এটা ভালো করে জানো। ভাইয়া অনেকে এক্সামে 100% পেতে পারে, সেক্ষেত্রে টপ 6 কীভাবে করবে? নিলয় ঘোষ, খুব ভালো প্রশ্ন। সম্ভাবনা নাই, কারণ আমি প্রশ্ন খুব কঠিন করব। অনিন্দ্রিলা অর্পি বলেছ ভর্তি হয়েছে কিন্তু গ্রুপে এখনো অ্যাড দেয়নি। সুবি ভাইকে ফোন দিবা, ফোন দিয়ে থ্রেড দিবা। ঠিক আছে? বিশেষ করে যারা গোপালগঞ্জের অধিবাসী, ফেনীর অধিবাসী, কিংবা হচ্ছে কক্সবাজারের অধিবাসী, তারা বলবা, বেশি বেশি থ্রেড দেবা, সুবি ভাই ভয় পেয়ে যাবে। আর যারা চাঁদপুরের লোক, তারা সুবি ভাইকে ফোন দিয়ে বলবো আমি আপনার এলাকার লোক, সেটা সবার আগে কাজ হবে। আর যারা রংপুরের লোক, তারা বলবো আমি রাজীব ভাইয়ের লোক। কিছু বল, বুঝলা?
অধগর্ভী ফুলও আছে, একটা উদাহরণ দিয়েন ভাই। এই যে আমি পড়িয়েছিলাম না, একলিঙ্গিক, উভলিঙ্গিক, পুং পুষ্প, স্ত্রী পুষ্প, এই সিরিয়ালটা পড়ার সময় দেখবা তুমি অধগর্ভ, অধিগর্ভ এই ফুলগুলো পাবা 3 ধরনের। ওখান থেকে তুমি এটা একটু দেখে নিও। সাজিদ নওফেল, নোয়াখালীর লোক। যারা চিটাঙের তারা তো এক্সট্রা সার্ভিস পাওয়ায়, কারণ ঢাকার পর সব থেকে বেশি টিফিন বিক্রি হয় এবং স্টুডেন্ট হয় চিটাগাংয়ের। আমি জানি না তোমরা কেন এত পড়াশোনা করো। তো যাই হোক না কেন, আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ হয়েছে। এই মাসে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ দেওয়ার, তারপরও অনেকটা আমরা শেষ করতে পারিনি। তো এইটা আমি এক্সট্রা হিসাবে পড়াবো ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। আমার যদি মনে না থাকে গ্রুপে পোস্ট দিলে হবে বা ছবি ভাইকে ফোন করলে হবে যে ভাইয়া আমাদের তো নতুন মাস শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে, গত মাসের কিছু বাকি ছিল ওগুলো পড়ানোর। বাকি আসলে নাই, এটা এক্সট্রা পড়ানো। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।